হ্যালো, কি অবস্থা সবার? পড়াশোনা চলছে ঠিকঠাক? হ্যাঁ, আমি ভালো আছি। ওয়ালাইকুম সালাম। গুড ইভিনিং। ইয়েস, সংবিধান। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকে এবং আগামীকাল আমাদের সংবিধান পোর্শনটা, কারণ সংবিধান এমন একটা জায়গা যেখান থেকে আপনার মানে সব জায়গায় আপনি হচ্ছে ক্যাডার হওয়ার পরেও কাজে লাগবে। মানে এটা নর্মালি হচ্ছে দেখা যায় কি আমাদের প্রিলিমিনারি তো বটেই, রেগুলার বিসিএস যেমন রিটেনের মধ্যেও আসে, আপনাকে ভাইভাতে সংবিধান থেকে জিজ্ঞেস করবে। এমনকি আপনি ক্যাডার হয়ে যাওয়ার পর যখন হচ্ছে আপনার পদোন্নতির পরীক্ষা হবে, যেটাকে আমরা ডিপার্টমেন্টাল এক্সাম বলি, ওখান থেকে হচ্ছে সংবিধান আসে। সো সংবিধানটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে একদম মনোযোগ ধরে রাখতে হবে, ডিস্ট্রাক্ট করা যাবে না। অযাচিত কমেন্ট করে হচ্ছে অন্যদের বিরক্ত করা যাবে না, যেটা বুঝবো না সেটা বলবো। আমি যখন প্রশ্ন করব উত্তর দিতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে, ক্ষুধা লাগলে খাবেন, ঘুম আসলে হেঁটে হেঁটে ক্লাস করবেন, চা খাবেন, কিন্তু মনোযোগ ধরে রাখতে হবে এখানে। ঠিক আছে? তাহলে আমাদের সংবিধান এক ক্লাসে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর P2 এ। তাহলে শুরুতেই হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো একটু দেখে নিই, প্রিভিয়াস বিসিএস গুলো, তাহলে বুঝতে পারবো যে এখান থেকে কি পরিমাণ হচ্ছে প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে 48 আমাদের যেটা স্পেশাল ছিল, স্পেশালের মধ্যে দুটো প্রশ্ন এসছে যে বাংলাদেশের সংবিধানের নাম কি। এটা ইজিয়ার ছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আরেকটা হচ্ছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা বিবেক এবং বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, এটা হচ্ছে 39 নম্বর অনুচ্ছেদ ছিল। 46তমতে এসেছিল এখান থেকে তিনটা প্রশ্ন। পররাষ্ট্রনীতি কত নম্বর অনুচ্ছেদে সংবিধান প্রণয়ন কমিটি নারী সদস্যকে এবং কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন। 45তমতে এখান থেকে তিনটা এসছে। 44 এসছিল পাঁচটা 44তম বিসিএস এ। 43তমতে এসছে চারটা। 42তমতে স্পেশাল ছিল, এটা দুটো এসছিল। 41তমতে হচ্ছে তিনটা এসছে এখান থেকে। 40তে এসছে পাঁচটা। 39-এ হচ্ছে চারটা। 38-এ তিনটা, 37-এ চারটা, 36-এ দুইটা, 35-এ একটা। তাহলে মিনিমাম হচ্ছে আপনারা এখান থেকে দুটো প্রশ্ন পাবেন, একদম মিনিমাম। এর বেশিও হতে পারে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে আজকে কালকের দুটো ক্লাস যদি আমরা মনোযোগ দিয়ে করি, তাহলে আরামসে কিন্তু এই দুইটা নাম্বার আপনারা নিজের পকেটস্থ করতে পারবেন। সো আমরা আশা করব হচ্ছে আপনারা মনোযোগ ধরে রাখবেন এটাতে। তাহলে সংবিধান জিনিসটা কি? সংবিধান হচ্ছে কোন দেশের একটা সর্বোচ্চ আইন বা মৌলিক আইন। তাহলে যেটার বলে আমার পুরো দেশটা চলে, দেশের সর্বোচ্চ আইন, এটাকে আমি বলছি আমার সংবিধান। সংবিধান বিভিন্ন ধরনের হতে পারে। কিছু সংবিধান আছে যেগুলো লেখা হয়েছে, কিছু হচ্ছে লেখা হয় নাই, কিছু আছে সহজে পরিবর্তন করা যায়, কিছু আছে হচ্ছে সহজে পরিবর্তন করা যায় না। হ্যাঁ, তাহলে লেখার ভিত্তিতে সংবিধান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে অলিখিত। তাহলে লিখিত মানে কি? যেটা আলাদা করে লিপিবদ্ধ করা হয়েছে, যেমন বাংলাদেশের এটা। আমাদের বাংলাদেশে যখন সংবিধান প্রণয়ন করা হয়, তখন হচ্ছে আমাদের একটা কমিটি ফরমেশন হয়, তারা অনেক মাস কাজ করে, বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলে, কথা বলে তারপর তারা সংবিধানটাকে লিপিবদ্ধ করে। তাহলে এটা হচ্ছে কাইন্ড অফ লিখিত সংবিধান। আবার কোন কোন জায়গার সংবিধান আছে যেগুলো লিখিত না। প্রত্যেকটা দেশের একটা অনেক বছরের একটা ঐতিহ্য আছে, তাদের বিদ্যমান কিছু আইন কানুন আছে, তাদের বিদ্যমান প্রথা আছে, অনেকগুলো প্রথার মাধ্যমে সংবিধানটা গড়ে ওঠে। এগুলোকে বলা হয় অলিখিত সংবিধান। মানে এদের জন্য আলাদা করে কোনো ডেডিকেটেড বই নাই যে এইটা সংবিধান। হ্যাঁ, অমুক পেজের আমার 109টা পেজ, আমার 110টা পেজ, আমার 200টা পেজ, এইটা আমার সংবিধান। এদের আলাদা করে নাই। এরা করে কি? এরা হচ্ছে গিয়ে এদের শত বছরের যে ঐতিহ্য, প্রথা, আইন কানুন, ওগুলোর বেসে দেশ চালনা করে। তাহলে ওটাকে বলা হচ্ছে আমার অলিখিত সংবিধান। কিছু সংবিধান আছে হচ্ছে আমি যেটা সহজে পরিবর্তন করতে পারি, আমি চাইছি আমার মোটামুটি মানুষজন চাইছে, এখানে বেশি ধরনের জটিলতা নাই, আমরা আলোচনার মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারি, তাহলে এটাকে বলা হয় সুপরিবর্তনীয়। আবার কিছু সংবিধান আছে যেখানে যদি আপনি সংবিধানকে পরিবর্তন করতে চান, অনেকগুলো প্রসেস মেনটেন করতে হয়, সংখ্যাগরিষ্ঠের সাপোর্ট লাগে, এটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয়। তাহলে আমাদের বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। আমরা লিখিত কেন বলছি? কারণ আমরা ডকুমেন্টেড আলাদা সংবিধান আকারে পাওয়া যায়। আর হচ্ছে আমাদের যদি আমরা কখনো সংবিধানের কোনো ধারা, কোনো অনুচ্ছেদ যদি পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের মিনিমাম সংসদ সদস্যদের 2/3 ভোট লাগে। 2/3 যদি তারা বলে যে না, এটা পরিবর্তন করা যাবে,
তখন এটা পরিবর্তনীয়। তাহলে এটা কত নম্বর ধারা অনুযায়ী? 142 নম্বর ধারা অনুযায়ী। তাহলে আমাদের বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয় 142 নম্বর ধারা অনুযায়ী আমরা বলতে পারি, বা অনুচ্ছেদ অনুযায়ী বলতে পারি, 2/3 ভোটের মাধ্যমে এটা পরিবর্তনযোগ্য। এটা হচ্ছে অনুচ্ছেদ। তাহলে বাংলাদেশের সংবিধান যখন তৈরি করা হয় তখন মূলত দুইটা দেশকে ফলো করা হয়েছে, একটা হচ্ছে ভারত, একটা যুক্তরাজ্য। ভারতের সংবিধান হচ্ছে সবচেয়ে বড় সংবিধান কাদের? ভারতের। সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে দুটো দেশের, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভুটানের। দুটারই মাত্র 7টা অনুচ্ছেদ আছে ওদের। সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্র এবং ভুটানের, আর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। শব্দ সংখ্যায় সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মোনাকোর। তাহলে ছোট সংবিধানের মধ্যে 3টা আছে টোটাল, একটা যুক্তরাষ্ট্র, একটা ভুটান, এর হচ্ছে অনুচ্ছেদ অনুসারে ছোট। আর যদি প্রশ্নে বলে শব্দ সংখ্যায় ছোট কোনটা, তাহলে এটা হচ্ছে কি আমার মোনাকো, এরা হচ্ছে শব্দ সংখ্যায় ছোট। প্রথম লিখিত সংবিধান ছিল যুক্তরাষ্ট্রের, এদেরটা হচ্ছে প্রথম লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় লিখিত সংবিধান ছিল ফ্রান্সের, এটা হচ্ছে সেকেন্ড লিখিত সংবিধান। এবং লিখিত সংবিধান নাই কাদের? এটা হচ্ছে কানাডা, চায়না, ইসরায়েল, নিউজিল্যান্ড, ইউকে, স্যান মেরিনো, স্পেন, সৌদি আরব, এদের লিখিত সংবিধান নাই। আরো অনেক দেশ আছে যাদের অলিখিত সংবিধান বা লিখিত সংবিধান নাই, কিন্তু এখানে যেগুলো গুরুত্বপূর্ণ কান্ট্রি ওগুলোর নাম দেওয়া হলো। তাহলে পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন দেশের লিখিত সংবিধান নেই? তাহলে কানাডা, চায়না, ইসরায়েল, নিউজিল্যান্ড, ইউকে, স্যান মেরিনো, স্পেন, আর হচ্ছে সৌদি আরবিয়া, এটা হচ্ছে লিখিত সংবিধান নেই। বাংলাদেশের সংবিধানের মধ্যে কিছু মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। আমরা কথায় কথায় বলি না যে আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাহলে এই মৌলিক অধিকারের যে ধারণাটা, এই মৌলিক অধিকার যে সংবিধানে ইনক্লুড করা যায়, এইটা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এখন দেখি আপনাদের কাছে একটা প্রশ্ন, এটা একদম ভাইবার প্রশ্ন আমি করে ফেলতেছি। আপনারা বলেন দেখি, মানুষের জন্মগত অধিকার এবং আচ্ছা না, মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যটা কি? দেখি কেউ বুদ্ধি করে বলতে পারেন কিনা, মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কি? মানবাধিকার এবং মৌলিক অধিকার কেউ কি বলতে পারবেন? আমি একটা মিনিট সময় দিচ্ছি দেখি। মৌলিক হচ্ছে জন্মগত, মানবাধিকার ইউএন এর অল এন্ড বেসিক, মৌলিক অধিকার লিগাল থাকার জন্য মৌলিক অধিকার, জন্মগত মানবাধিকার, ইয়েস, জন্মগত মানবাধিকার। মানবাধিকার হচ্ছে কি আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার যেটা অধিকার এটা হচ্ছে আমার মানবাধিকার। আর মৌলিক অধিকার হচ্ছে সংবিধান দ্বারা স্বীকৃত, মৌলিক অধিকার আমার সাংবিধানিকভাবে স্বীকৃত। তাহলে আমি জন্মগতভাবে আমার মানবিকাধিকার আছে, মানবাধিকার আছে আমার। আর আমি যেহেতু একটা রাষ্ট্রের নাগরিক, আমার মৌলিক অধিকার রাষ্ট্রের সংবিধান হচ্ছে স্বীকার করছে, এটাই। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যুক্তরাজ্য থেকে তাহলে কেমন নেওয়া হলো। যুক্তরাজ্যের বিভিন্ন ডকুমেন্ট আছে না, ওদের প্রথা, ওদের আইন কানুন, এগুলো পর্যালোচনা করছে। হ্যাঁ, এমন না যে হচ্ছে শুধুমাত্র ওই বইটা নিয়ে বসে করছে কিনা, ওদের যে দীর্ঘদিন ধরে যেগুলো চলতেছে, যেভাবে তারা শাসন করতেছে, ওই ডকুমেন্ট গুলো তারা দেখছে। তাহলে এইটা কিন্তু হচ্ছে গিয়ে আপনাদের একটা ভাইবার প্রশ্ন শিখিয়ে দিলাম, এটা জিজ্ঞেস করে যে মানবাধিকার এবং মৌলিক অধিকারের পার্থক্য কি। তাহলে বাংলাদেশের সংবিধানে একটা পোস্ট আছে যেটা সম্বন্ধে আমরা সামনে ডিটেইল পড়বো, এখন জাস্ট মনে রাখেন ন্যায়পাল। এই ন্যায়পালের ধারণা নেওয়া হয়েছে সুইডেন থেকে। তাহলে মৌলিক অধিকারের আইডিয়া নিচ্ছি আমরা যুক্তরাষ্ট্র থেকে, আর ন্যায়পালের ধারণা নেওয়া হয়েছে সুইডেন থেকে। এখন আসি হচ্ছে আমরা অন্তর্বর্তী সংবিধান। ধরেন আমার একটা দেশ এখনো হয়তো স্বাধীন হয় নাই, স্বাধীনতার পথে আছে। এখন আমি একটা দেশের যখন স্বাধীনতার ঘোষণা দিই, বলি যে দেশটা স্বাধীন, এখন আপনি যখনই স্বাধীন বলবেন তখন আপনার একটা ডকুমেন্ট লাগবে যেটার বেসিসে আমার দেশটা চলবে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে অন্তর্বর্তী সংবিধান। যেমন বাংলাদেশে যখন হচ্ছে 7ই মার্চ, আমাদের 26শে মার্চ যখন ঘোষণা হলো আমাদের আহ বাংলাদেশ স্বাধীন বলে, স্বাধীনতার ঘোষণা যখন দেয়া হলো, তখন এটা অনুভূত হয়েছে যে না, আমাদের একটা এখন ডকুমেন্টেড কোনো কিছু একটা লাগবে যেটার বেসিসে আমি বলতে পারবো আমার রাষ্ট্রটা পরিচালিত হবে। তখন হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা স্বাধীনতার ঘোষণা সনদ রচিত হয়। এই স্বাধীনতার ঘোষণা সনদকে বলা হয় অন্তর্বর্তী সংবিধান। মানে আমার প্রপার সংবিধান আসার আগে যেটার বলে আমি রাষ্ট্র পরিচালনা করতেছি, এটাকে আমি বলতে পারি অন্তর্বর্তী সংবিধান।
তাহলে স্বাধীনতার ঘোষণা সনদকে অন্তর্বর্তী সংবিধান বলে। তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সনদ রচনা করেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। উনি রচনা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সনদ। এরপর তো হচ্ছে আমাদের যখন মানে দেশ স্বাধীন হয়, বঙ্গবন্ধু যখন দেশে ফিরে, তখন উনি 11ই জানুয়ারি দেশবাসীর উদ্দেশ্যে অস্থায়ী সংবিধানের একটা আদেশ জারি করেন। তাহলে এর আগে যখন আমার দেশ স্বাধীন হয় নাই, ওই সময় ছিল স্বাধীনতার ঘোষণা সনদ। এরপর আমার মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধে জয়লাভ করলো, বঙ্গবন্ধু দেশে ফিরলেন, তারা অনুভব করলেন যে না, এবার হচ্ছে গিয়ে আমার একটা সংবিধান দরকার। এখন সংবিধান দরকার যেহেতু, এটার আগে তারা স্বাধীনতার ঘোষণার পর তারা বললেন ঠিক আছে, 11ই জানুয়ারি উনি বললেন অস্থায়ী সংবিধান আদেশ উনি জারি করবেন। তাহলে রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান কি করলেন তখন? বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার অফ বাংলাদেশ জারি করেন, যেটা ছিল বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তী সংবিধান। আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র 26শে মার্চ যেটা, এবং যেটা জারি করা হয় 10 এপ্রিল, এটা ছিল কিন্তু বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। স্বাধীনতার ঘোষণাপত্রটা 26শে মার্চের, যেটা 10 এপ্রিল জারি করা হয়। এরপর যখন আমার দেশ স্বাধীন হয়ে যায়, তখন বঙ্গবন্ধু দেশে এসে যখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করে, এটা ছিল বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে পরীক্ষায় আসবে যে আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান কোনটা, এটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র বা স্বাধীনতার ঘোষণা সনদ। পরীক্ষায় আসবে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান কোনটা, এটা হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। এখন আমি হচ্ছে দেশে আসলাম, আমি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলাম। এখন অস্থায়ী সংবিধান আদেশ জারির টার্গেট কি ছিল? টার্গেট হচ্ছে গিয়ে যে আমার নতুন করে একটা সংবিধান প্রণয়ন করা। এখন যখন আমি সংবিধান প্রণয়ন করতে যাব, তাহলে সংবিধান প্রণয়ন করার জন্য আমার একটা সংসদের মতো একটা বডি লাগবে। হ্যাঁ, যারা একসাথে ওখানে পার্লামেন্ট মেম্বারের মতো সদস্য থাকবে, তারা সবাই মিলে আলোচনা করে বিভিন্ন ব্যাপারে তারা ডিসিশন নিবে সংবিধানের ব্যাপারে। হ্যাঁ, তাহলে আমার এই যে, যে কোনো দেশ যখন প্রথম স্বাধীন হয়, তখন সংবিধান রচনার জন্য যেটা গঠন করে, এটাকে বলা হয় গণপরিষদ। তাহলে এখন কি করতে হবে? আমার দেশ যেহেতু স্বাধীন হয়েছে, আমাকে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করতে হবে। এখন গণপরিষদ কেমনে করব আমি? আমার এতগুলো, আমার তো কিছু জনপ্রতিনিধি লাগবে গণপরিষদ গঠন করার জন্য হলেও। আমাদের 1970 সালের যে নির্বাচন হয়েছিল না, নির্বাচনের মধ্যে আমরা দেখেছিলাম যে এখানে অনেকে জয়লাভ করেছে, এবং ওদেরকে যখন ক্ষমতা হস্তান্তর করা না হয়, তখন মূলত হচ্ছে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, এখান থেকে সূত্রপাত। এই যে গণপরিষদের যেসব নির্বাচিত মেম্বার ছিল, এরা কিন্তু অলরেডি জনপ্রতিনিধি, জনগণ তাদেরকে নির্বাচিত করছে। তো ডিসিশন নেওয়া হলো কি যে না, এই যারা 70-এর নির্বাচনে জয়লাভ করছে, তাদেরকে নিয়ে আমরা গণপরিষদ গঠন করব। কিন্তু ইন দা মিন টাইম আমার কেটে গেছে একটা বছর, মাঝখানে 70-এর নির্বাচন, আমার 71টা পুরো, আমি এখন 72-এ আছি। এখন এই 71-এর মধ্যে আমি দেখলাম আমার গণপরিষদের কিছু মেম্বার মারা গেছে, কিছু মেম্বার বিট্রে করছে, পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে, আবার কিছু হচ্ছে অসুস্থ। তো সবকিছু মিলায় আমাদের গণপরিষদে প্রথম যেটা ছিল 469 জন নির্বাচিত সদস্য, যারা 70-এর আপনার নির্বাচনে জয়লাভ করছিল, তাদের থেকে 66 জন আলটিমেটলি বাদ যায়, এবং 403 জন নিয়ে গণপরিষদ গঠিত হয়। তাহলে আমার গণপরিষদ গঠিত হলো কতজন নিয়ে? আমার গণপরিষদ গঠিত হলো 403 জন নিয়ে। ঠিক আছে, আমার 469 জন যে নির্বাচিত সদস্য ছিল, এদের থেকে 66 জন বাদ পড়ে গেল। আচ্ছা, একজন বলেছেন হচ্ছে গণপরিষদ, গণপরিষদের কথা বলেছে। আচ্ছা, গণপরিষদ, গণপরিষদ হচ্ছে কি মূলত, এটা যখন একটা দেশ প্রথম ধরেন গঠিত হয়, তখন আমরা নর্মালি কি দেখি? আমরা নর্মালি দেখি না এখন যে আমাদের নির্বাচিত সরকার আছে, আমার সংসদ সদস্যরা আছে, আমি সংসদ গঠন করি। কিন্তু গণপরিষদের কাজ হচ্ছে একমাত্র সংবিধান প্রণয়ন। এই লাইনটা মনে রাখবেন, গণপরিষদ গঠিত হয় সংবিধান তৈরির জন্য। এদের তাদের কাজই হচ্ছে হচ্ছে গণপরিষদটা সংবিধান তৈরির জন্য গঠিত হয়। তাহলে গণপরিষদ গঠিত হয় কি জন্য? এই লাইনটা মনে রাখবো আমরা, এটা হচ্ছে সংবিধান তৈরির জন্য। আমাদের মেইন কাজ হচ্ছে সংবিধান প্রণয়ন, গণপরিষদ সংবিধান
প্রণয়ন, এটা তাদের একমাত্র কাজ। হ্যাঁ, এখন যারা হচ্ছে গিয়ে গণপরিষদ গঠনের কথা বলতেছে আমাদের রাজনৈতিক দলরা, তারা চাচ্ছে কি যে আমার সংবিধানটা পুরোপুরি পরিবর্তন করেন। এখন সংবিধান যদি পুরোপুরি পরিবর্তন করতে যায় কেউ, তাহলে গণপরিষদ ছাড়া সম্ভব না। হাই হাই নাইমুল, আপনি কি পরে জয়েন করছেন? ক্লাসের শুরুতে শুনবো, আমি এটা বলবো না। সংবিধান কি, এই প্রশ্ন যদি করে একটা স্টুডেন্ট, তাকে তো মাইর দিতে হবে। সংবিধান হচ্ছে কোন দেশের সর্বোচ্চ আইন বা মৌলিক আইন। আমি যে দেশ চালাচ্ছি, আমার যে কিছু অধিকার আছে, এটা সবগুলো হচ্ছে সংবিধান দ্বারা স্বীকৃত হয়। হ্যাঁ, তাহলে সংবিধান হচ্ছে একটা দেশের মৌলিক আইন, সর্বোচ্চ আইন। এটা অন্তর্বর্তীকালীন সরকার না, অন্তর্বর্তীকালীন সংবিধান। গণপরিষদে হচ্ছে গিয়ে নর্মালি যেটা হয় যে, যেমন এখানে যেটা হয়েছিল আমাদের একবার, যেটা গণপরিষদ গঠিত হয়েছে, এখানে হচ্ছে 70-এর নির্বাচনে যারা জয়ী ছিল, তারা মূলত হচ্ছে গিয়ে গণপরিষদ গঠন করছিল। তাহলে আমার 403 জন নিয়ে হচ্ছে গিয়ে গণপরিষদ গঠিত হয়। এখন আমার যে গণপরিষদ গঠন হবে, এটা নিয়ে হচ্ছে একটা গণপরিষদ আদেশ জারি করেছিলেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা ইতিহাস পড়ে আসছেন, আমাদের বঙ্গবন্ধু তো উনি ছিলেন হচ্ছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। উনি যখন দেশে ব্যাক করলেন, ব্যাক করে যখন ক্ষমতায় আসলেন, উনি কি রাষ্ট্রপতি হিসেবেই দায়িত্ব পালন করেছেন, নাকি উনি প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তীতে? তাহলে প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে উনি যখন প্রধানমন্ত্রী, তখন রাষ্ট্রপতি করেন হচ্ছে আবু সাইদ চৌধুরীকে। এই আবু সাইদ চৌধুরী 23শে মার্চ 1972 সালে গণপরিষদ আদেশ জারি করেন। গণপরিষদ আদেশ জারি মানে কি, এটার মাধ্যমে বলা হয় যে গণপরিষদ গঠন হবে, এবং তারা কি করলো, তারা হচ্ছে একসাথে বসে পরবর্তীতে বাকি ডিসিশন গুলো নিবে। তাহলে আমার গণপরিষদ গঠন হয়ে গেল গণপরিষদ আদেশ জারির মাধ্যমে। 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এখন এই যে তারা বসলো গণপরিষদে, আমরা যখন একটা পরিষদ, চিন্তা করেন একটা ক্লাসরুমের কথা, এখন ক্লাসরুমের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার কিছু মানুষজন লাগবে, আমার একজন ক্লাস ক্যাপ্টেন লাগবে। যখন ক্লাস টিচার বাইরে চলে যায়, তখন ছেলেপেলে কিচমিচি কিচিমিচি করে, তখন আমাদের টিচাররা কি বলে, এই ক্যাপ্টেন গে, তুই হচ্ছে বোর্ডে নাম লিখবি, যে যে কথা বলে। তাহলে তেমনি আমাদের যখন গণপরিষদ ছিল, গণপরিষদের জন্য কিন্তু শৃঙ্খলা রক্ষার জন্য একটা ক্লাস ক্যাপ্টেনের প্রয়োজন ছিল। এই ক্লাস ক্যাপ্টেন হচ্ছে কি আমাদের স্পিকার। তাহলে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, এবং গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। তাহলে গণপরিষদের প্রথম স্পিকার কে, শাহ আব্দুল হামিদ, আর গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি হচ্ছে আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার এবং জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। তাহলে আমার শাহ আব্দুল হামিদ হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকার, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি হচ্ছেন আব্দুর রশিদ তর্কবাগীশ। এখন এই যে শাহ আব্দুল হামিদের ভাইস যিনি, আমরা খেলার মধ্যে বলি না ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, তাহলে স্পিকারের তেমনি সহকারী হচ্ছে ডেপুটি স্পিকার। তাহলে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন কে, মোহাম্মদুল্লাহ। আর জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন হচ্ছে মোহাম্মদুল্লাহ, মানে যিনি গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার হন, উনি পরবর্তীতে জাতীয় সংসদের প্রথম স্পিকার হয়েছিলেন। এবং জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার হলেন হচ্ছে মোহাম্মদ বাইতুল্লাহ। তাহলে এখানে তিনটা ইনফরমেশন, আমার গণপরিষদ, আর হচ্ছে আমার জাতীয় সংসদ। তাহলে গণপরিষদের দুইজন স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের প্রথম দুইজন স্পিকার, ডেপুটি স্পিকার। তাহলে আমার গণপরিষদের প্রথম স্পিকার কে ছিল, গণপরিষদের প্রথম স্পিকার কে ছিল, শাহ আব্দুল হামিদ। আর গণপরিষদের প্রথম আমার ইয়ে কে ছিল, ডেপুটি স্পিকার কে ছিল গণপরিষদের, মোহাম্মদ উল্লাহ। এটা হচ্ছে মোহাম্মদ উল্লাহ, তাহলে এটা হচ্ছে হামিদ, আর এটা হচ্ছে মোহাম্মদ উল্লাহ। এই মোহাম্মদ উল্লাহ পরবর্তীতে জাতীয় সংসদের আবার প্রথম স্পিকার হয়, উল্লাহ। আর জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদ বাইতুল্লাহ। আর আমাদের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি
কাকে দেখলাম? আব্দুর রশিদ তর্ক বাগিশকে। গুড। তাহলে অধিবেশনের সভাপতির কাজ হচ্ছে সেও হচ্ছে ওই সেশনটা কন্ট্রোল করে আর কি। একে তো স্পিকার তো পুরো অল ওভার পরিচালনার দায়িত্বে, আবার যখন হচ্ছে ধরেন একটা অধিবেশন হয় ওই অধিবেশনের মডারেট করার জন্য একজনকে দেয়, যে হ্যাঁ তুমি হচ্ছে, আমি এখানে আসি, আমি ওভারঅল পরিচালনা করতেছি, তুমি এখানের মধ্যে এই অধিবেশনটা হচ্ছে মডারেট তুমি করো। তাহলে এটা হচ্ছে গিয়ে সভাপতি আর কি, সে একটু দেখভাল টেকভাল করে। তাহলে এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে কোনটা কে ছিল। এখন আমার 10 এপ্রিল গণপরিষদের হচ্ছে আমার কমিটি হইলো, গণপরিষদ হচ্ছে বসলো তারা প্রথম। এখন গণপরিষদের কাজ কি? সংবিধান প্রণয়ন। এই কারণে তারা প্রথমে যেটা করলো, সংবিধান প্রণয়নের জন্য 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করলো, এবং এই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। কখন গঠন করা হয়? 11 এপ্রিল 1972 সালে। এখানে একজন সভাপতি ছিল, 33 জন সদস্য ছিল। পরে এই কমিটি হচ্ছে গিয়ে এখানে অনেকজন, 34 জন টোটাল মেম্বার, একমাত্র নারী সদস্য ছিল এখানে বেগম রাজিয়া বানু, এটা বিসিএস আসছে। সুরঞ্জিত সেনগুপ্ত ছিল বিরোধী দলীয় একমাত্র সদস্য। সুরঞ্জিত সেনগুপ্ত তখন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মুজাফফরের মেম্বার ছিল। উনি ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য। আর একমাত্র নারী সদস্য ছিল বেগম রাজিয়া বানু। এখন সংবিধান এই যে প্রণয়ন কমিটি, এদেরকে সহযোগিতা করেছিলেন ব্রিটিশ আইনসভার খসড়া আইন প্রণেতা আই গাথ্রি। উনি হচ্ছে একজন এক্সপার্ট। হ্যাঁ, আই গাথ্রি উনি হচ্ছে গিয়ে এদেরকে হেল্প করেন, কারণ যখন আমি সংবিধান তৈরি করব, তখন তো আমাকে কি লাগবে? তখন আমার বিভিন্ন এক্সপার্ট অ্যাডভাইস লাগবে বিভিন্ন মানুষজনের। এখানে আমাদের এক্সপার্ট হিসেবে কাজ করেছিলেন আই গাথ্রি। 12 অক্টোবর 1972 সাল, তাহলে যখন আমার 11 এপ্রিল আমার কমিটি গঠন হলো, বেশ কয়েক মাস ধরে তারা বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন দেশে দেখছে, বিভিন্ন ডকুমেন্ট ঘাটাঘাটি করছে, বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলছে, করে তারা একটা খসড়া সংবিধান বানাইছে। খসড়া খসড়া সংবিধান মানে কি? যেটা ফাইনাল না, আমি একটা ড্রাফট করলাম, এটাকে বলা হচ্ছে খসড়া সংবিধান। এটা এখনো ফাইনাল না। 12 অক্টোবর 1972 তারা খসড়া সংবিধান প্রদান করলো। তারা গণপরিষদের কাছে প্রদান করলো, বললো যে আমরা এত মাস কাজ করে এইটা বানাইছি, এটা আপনারা দেখেন, এটা নিয়ে আমাদের আলোচনা হোক, কোনো কিছু যদি চেঞ্জ করার থাকে আমরা করব, কোনো কিছু অ্যাড করার থাকলে আমরা করব, সবকিছু মিলানোর পর সবাই যদি ওকে হয়, তখন হচ্ছে গিয়ে এটা গৃহীত হবে সর্বসম্মতিক্রমে। তাহলে 12 অক্টোবর তারা খসড়া সংবিধান প্রদান করে 1972 সালে। 4 নভেম্বর 1972 এই যে খসড়া সংবিধানটা ব্যাপক আলোচনার পর এটা গৃহীত এবং পাশ হয়, এবং 16 ডিসেম্বর 1972 সালে সংবিধানটা কার্যকর হয়। এবং যেহেতু সংবিধান গঠিত হয়ে গেছে, প্রণয়ন হয়ে গেছে, আমাদের গণপরিষদও তখন বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই 3টা তারিখ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 12 অক্টোবর 1972 খসড়া সংবিধান প্রদান, 4 নভেম্বর 1972 খসড়া সংবিধান গৃহীত হলো এবং পাশ হলো, 16 ডিসেম্বর থেকে এটা কার্যকর হওয়া শুরু করলো। না, গণপরিষদ হচ্ছে আলোচনা করছে। আপনার ধরেন আপনি কোনো কিছু একটা করতেছেন, হ্যাঁ, আমি তো বিশাল, আমার 403 জনের কমিটি তো প্রয়োজন নাই। তারা হচ্ছে গিয়ে ওই কমিটি, মানে আমরা স্পেশালাইজড কমিটি, ওখানের মধ্যে আমার যখন সংবিধান, এটা যেহেতু আইনের সঙ্গে রিলেটেড, আমি তো রাখবো কি? আমি রাখবো হচ্ছে গিয়ে এক্সপার্ট মানুষজনদের একটু, হ্যাঁ, যেমন কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী, এরকম আইনের লোকজন, কিছু রাজনীতিবিদ, সব সেক্টর থেকে মানুষ নিয়ে 34 জনের কমিটি গঠন করা হয়েছে। এরা হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি। ওরা এসে যখন জমা দিল এদেরকে, তখন এরা আলোচনা করছে সবাই মিলে। গৃহীত মানে হচ্ছে এটা পাশ হয়ে গেছে, যে পাশ, যে ঠিক আছে, মানে এরা আলোচনা করছে, আলোচনা গিয়ে কিছু জিনিস বাদ গেছে, কিছু জিনিস ঢুকছে, এরপর সর্বসম্মতিক্রমে আলটিমেটলি যেটা ছিল, যখন সবাই এগ্রি করছে, তখন এটা পাশ হয়েছে। এটা স্পেসিফিক করে দিবে ফিরোজ। সংবিধান আপনার হচ্ছে প্রণয়ন হয়, প্রণয়ন হয় কখন? এইটা হচ্ছে আপনার ডিরেক্ট করে দিবে, মানে প্রণয়নটা হচ্ছে একটা ভেগ টার্ম, আমব্রেলা টার্ম। হ্যাঁ, তো ধরেন হচ্ছে নর্মালি এটা কার্যকর, যেটা ওইটাকে হচ্ছে গিয়ে মূলত বোঝানো হয় আর কি। তো সংবিধান প্রণয়ন কমিটি, এদের প্রদান গ্রহণ কার্যকর সবগুলোর সাথে এদের সংশ্লিষ্টতা ছিল আর কি। স্পিকার ডেপুটি স্পিকার এটা জাস্ট মুখস্থ কাদের, এটা হচ্ছে মুখস্থ। আমি যখন আরেকবার আপনাদের প্রশ্ন ধরবো তখন হচ্ছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই, এটা জাস্ট হচ্ছে ওনাদের নামগুলো মনে রাখা। তবে এটার হচ্ছে গিয়ে সংবিধানের কিছু মানুষজন এটার বিরোধিতা করছিল। হ্যাঁ, সংবিধান প্রণয়ন করছে হচ্ছে এরা মিলে, এই কমিটির মিলে।
এই সংবিধান প্রণয়ন কমিটি ছিল, তারপর গণপরিষদ ছিল, এরা সবাই মিলে করছে প্রণয়ন, সবার আলোচনা সাপেক্ষে হয়েছে। হ্যাঁ, এটা আরজু, এটা হচ্ছে গিয়ে আপনার যখন আমার প্রণয়ন শেষ তখন হচ্ছে গিয়ে এটা বিলুপ্ত হয়ে গেছে গণপরিষদ। এই সংবিধানের কিছু ধারায় বিরোধিতা করছিল অনেকজন, এরকম একজন বিরোধিতাকারী ছিলেন হচ্ছে ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। হ্যাঁ, এই কারণে যখন যেহেতু উনি বিরোধিতা করছেন, এই কারণে আপনার উনারা সাইন করেন নাই। টোটাল আমরা মেম্বার দেখছিলাম 403 জন। 403 জনের মধ্যে 399 জন মূল সংবিধানে স্বাক্ষর করছিলেন, মানে এরা এগ্রিড হইছে সংবিধানের সঙ্গে। 399 জন, 4 জন সাইন করেন নাই। আর সর্বশেষ স্বাক্ষর করেন হচ্ছে সদরুদ্দিন আহমেদ, সর্বপ্রথম করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাতে লেখা সংবিধান কত পাতা বা কত পৃষ্ঠার ছিল? এটা ছিল 93 পাতার। হ্যাঁ, 93 পাতা বা পৃষ্ঠা যেটাই বলেন, এটা হচ্ছে পৃষ্ঠা। 93 পৃষ্ঠা ছিল হাতে লেখা সংবিধানটা। এরপর যখন সবাই স্বাক্ষর করে, আলটিমেটলি এটা বেড়ে দাঁড়ায় কত? এটা বেড়ে দাঁড়ায় হচ্ছে 109। তাহলে স্বাক্ষর সহ সংবিধান হচ্ছে কত পৃষ্ঠা? এটা 109 পৃষ্ঠা। এখন আমাদের এই যে সংবিধানটা, এটা কিন্তু হাতে লেখা সংবিধান ছিল। এই হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন আব্দুর রউফ, এ কে এম আব্দুর রউফ। উনি ছিলেন হস্তলিখিত সংবিধানের মূল লেখক। এখন আমাদের সংবিধানটা কিন্তু খুবই সুন্দর ছিল, অলংকৃত ছিল, এখানে চারপাশে সংবিধানের সুন্দর সুন্দর নকশা করা ছিল। তাহলে আমাদের সংবিধান অলংকরণের জন্য 5 সদস্যের একটা কমিটি গঠিত হয়। এটার প্রধান ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন, সহযোগী হচ্ছে শিল্পী হাশেম খান, জোনাবুল ইসলাম, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারাক আলভি। এরা হচ্ছে গিয়ে সংবিধান অলংকরণের জন্য 5 সদস্যের কমিটি। এটার প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। হ্যাঁ, এটা এখনো আছে সংরক্ষিত। তারা সংবিধানটা চামড়া দিয়ে বাধাই করা ছিল। চামড়ার কাজ করেন হচ্ছে সৈয়দ শাহ আবু শফি, ওনারা চামড়ার কাজ করেছিলেন এইটার। আর বাংলাদেশের সংবিধানের মূল কপিটি কোথায় সংরক্ষিত রাখা আছে? এটা বাংলাদেশের জাতীয় জাদুঘরে। আপনারা জাতীয় জাদুঘরে গেলে, যেটা শাহবাগে অবস্থিত, ওখানের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন যে মূল কপিটা ওখানে সংরক্ষণ করা আছে, খুবই সুন্দর। হ্যাঁ, তাহলে আপনাদের অনেকক্ষণ কথাবার্তা বললাম, এবার আমি কিছু প্রশ্ন ধরি, প্রশ্নের মাধ্যমে একটু রিক্যাপ হবে। তারা আমাদের বাংলাদেশের সংবিধান কি লিখিত নাকি অলিখিত? এটা লিখিত। আমাদের সংবিধান যদি পরিবর্তন করতে যাই তাহলে হচ্ছে কত শতাংশ, মানে কি পরিমাণ সদস্যের সাপোর্ট লাগে? 2/3 সদস্যের। এটা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী? এটা 142 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী। গুণ। সবচেয়ে বড় সংবিধান কাদের? এটা হচ্ছে ভারতের। আমাদের সংবিধানের যে মৌলিক অধিকারের ধারণা, এটা কোত্থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। সংবিধানের যে ন্যায়পালের ধারণা, এটা কোত্থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে সুইডেন থেকে। আচ্ছা, বলেন, লিখিত নিচের কোন দেশের লিখিত সংবিধান আছে? কানাডা, ইংল্যান্ড, চায়না, মেক্সিকো। মেক্সিকো। তাহলে লিখিত সংবিধান নাই কাদের? কানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, স্পেন, নিউজিল্যান্ড, ইসরায়েল, চায়না, সান মেরিনো, এদের নাই। আমরা বলছিলাম হচ্ছে আমাদের দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধানের কথা। হ্যাঁ, তাহলে প্রথমটা ছিল হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। আর আমাদের হচ্ছে যেটা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান, এটা কোনটা ছিল? দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ। Good. আমাদের গণপরিষদ কতজন মেম্বার নিয়ে গঠিত হয়? 403 জন নিয়ে গঠিত হয়। আমাদের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। তাহলে যিনি প্রশ্ন করছেন স্পিকার ডেপুটি স্পিকার নিয়ে, তাহলে গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ। এই মোহাম্মদুল্লাহ আবার জাতীয় সংসদের প্রথম স্পিকার হন। আর জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে গিয়ে মোহাম্মদ বাইতুল্লাহ। আর গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ।
আমাদের যে সংবিধান প্রণয়ন কমিটি, এটা কত সদস্যের ছিল? 34 সদস্যের ছিল। এটার সংবিধান প্রণয়ন কমিটির সভাপতির নাম কে ছিল? হচ্ছে ডক্টর কামাল হোসেন। একমাত্র নারী সদস্যের নাম কি ছিল? বেগম রাজিয়া বানু। এটা খেয়াল রাখতে হবে কিন্তু অপশনের মধ্যে বেগম রাজিয়া খাতুন, বেগম রাজিয়া খান, বেগম রাজিয়া বানু বিভিন্ন অপশন থাকবে, তো খেয়াল রাখতে হবে একটু। আমাদের খসড়া সংবিধানটা কখন গৃহীত হয়? গৃহীত এবং পাশ হয় 1972 সালের কত তারিখে? 4 নভেম্বর। আমাদের কয়েকজন 12 অক্টোবর বলছেন, খেয়াল করেন। 12 অক্টোবরটা কি করা হয়? খসড়া সংবিধান প্রদান করা হয়। কমিটি দিছে, প্রদান করছে, প্রদান করার পর এবার সবার মধ্যে আলোচনা হয়েছে, সবার মধ্যে আলোচনা হয়ে কিছু জিনিস বাদ গেছে, কিছু জিনিস ঢুকছে, ঢুকার পর সবার সম্মতিক্রমে পাশ হইল আমার 4 নভেম্বর। গৃহীত এবং পাশ হইল 4 নভেম্বর। আর 16 ডিসেম্বর থেকে আমাদের এটা কি হলো? আমাদের এটা কার্যকর হলো। তো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই 3টা তারিখ খুব গুরুত্বপূর্ণ। প্রণয়ন হলে হচ্ছে আপনারা 4 নভেম্বর দিতে পারবেন, প্রণয়ন হচ্ছে 4 নভেম্বর দিয়ে। তবে এটা এভাবে আসবে না। অপরাজিতা অস্ট্রেলিয়ার সংবিধান লিখিত না অলিখিত, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। আপনি গুগল করলে এটা পেয়ে যাবেন। শুনেন, বিসিএস এর মধ্যে স্মার্টনেস হচ্ছে কোনটা আপনি ছাড়বেন কোনটা ধরবেন। হ্যাঁ, আমরা অনেকজনই কমনলি যেটা করি যে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হচ্ছে মাথা ঘামাই, তখন কিন্তু আপনার এটা ছুটে যায়। তখন অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে মাথা ঘামাইলে পরীক্ষায় আসে কমন জিনিস, কমন জিনিসগুলো এনশিওর করেন, তাহলে ক্যাডার হবেন। আমরা যেরকম হচ্ছে অনেকে সাম্প্রতিকের জন্য মাথা ফাটাই ফেলে, সাম্প্রতিকের জন্য ভাই আসে 2 নাম্বার, 3 নাম্বার হায়েস্ট। তো আপনি 2-3 নাম্বার ওটার জন্য যে পরিমাণ এফোর্ট দিতে হবে, ওইটা যদি কমন জিনিসের পিছনে দেন, তাহলে তো আপনার ওটা লাভ। সংবিধান দিবস বাদ গেছে, সংবিধান দিবসটা বাদ গেছে, এগুলো আসবে না আমাদের মেন পরীক্ষায়। এবার চলেন আমরা হচ্ছে এবার মূল অংশে ঢুকি। তাহলে আমাদের বাংলাদেশের সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের এখানে আমরা শুরুতে দেখতে পাই একটা প্রস্তাবনা, একটা প্রস্তাবনা আছে। আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টা, এখানে তফসিল আছে 7টা, আমাদের অধ্যায় আছে 11টা, আমাদের অনুচ্ছেদ আছে 153টা। তাহলে আমার প্রস্তাবনা একটা, মূলনীতি 4টা, তফসিল 7টা, অধ্যায় আছে 11টা, অনুচ্ছেদ 153টা, সংশোধনী আছে আমাদের 17টা। আমাদের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে 18টা, তৃতীয় ভাগে 18টা মৌলিক অধিকারের কথা বলা আছে। এবং এই 18টা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে 22টাতে। হ্যাঁ, ধারা অনুচ্ছেদ 1, তবে সংবিধানের ক্ষেত্রে অনুচ্ছেদ সব ওয়ার্ডটা হচ্ছে মোস্ট পারফেক্ট। ধারা নর্মালি হচ্ছে আমরা আইনের ক্ষেত্রে বলি সরাসরি। হ্যাঁ, তাহলে আমার প্রস্তাবনা একটা, মূলনীতি 4টা, তফসিল 7টা, অধ্যায় 11টা, অনুচ্ছেদ 153টা, সংশোধনী 17টা, মৌলিক অধিকার হচ্ছে আমার 18টা। আর এই 18টা মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে টোটাল 22টা অনুচ্ছেদে। এই কারণে পরীক্ষার মধ্যে যদি আসে সংবিধানে মৌলিক অধিকার কয়টা, 18টা, সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ কয়টা, তার উত্তর হবে হচ্ছে 26টা। এবার আসি আমরা প্রস্তাবনার ক্ষেত্রে। তাহলে আমরা একটা প্রস্তাবনার কথা বলছিলাম। হ্যাঁ, তাহলে এখানে শুরুতে এটা পুরোটাই এখানে দেওয়া নাই, একটা প্রস্তাবনা যে বিসমিল্লাহির রহমানির রাহিম, দয়াময় পরম দয়ালু এবং আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে, আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। এত দ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখে মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। হ্যাঁ,
তাহলে এটা 79 বঙ্গাব্দের 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ, 1379 বঙ্গাব্দের 18ই কার্তিক। জাতীয় মুক্তির জন্য। ও 22, এখানে 26-এর কোনো কথা নাই। আপনারা মনে রাখবেন এইটা, মৌলিক অধিকার হচ্ছে আমার 18টা, আর মৌলিক অধিকার বিষয়ক অনুচ্ছেদ হচ্ছে 22টা। 26 থেকে 47-এর এর মধ্যে টোটাল আমাদের 22টা অনুচ্ছেদ আছে এটা নিয়ে। তাহলে আমার প্রস্তাবনা আমি দেখলাম, তাহলে প্রস্তাবনার মূল বিষয় এখানে টোটাল 5টা অংশ আছে। প্রস্তাবনার 5টা ভাগে 5টা প্যারাই প্রস্তাবনা ছিল, তাহলে 5টা অংশ। এখানে মূলত 2টা অঙ্গীকারের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মূলনীতি গ্রহণ আর হচ্ছে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। মূলনীতি গ্রহণ আর হচ্ছে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, এটা হচ্ছে অঙ্গীকার 2টা। আর ঘোষণা ছিল একটা, সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। তাহলে সংবিধানের প্রস্তাবনার মূল বিষয় কয়টা ছিল? 5টা। অঙ্গীকার ছিল 2টা, আর ঘোষণা হচ্ছে আমার একটা। তাহলে 5টা অংশ, 2টা অঙ্গীকার, একটা ঘোষণা। সংবিধানে 11টা ভাগ বা অধ্যায় আছে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, 1 থেকে 7 খ। দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 8 থেকে 25। তৃতীয় ভাগে মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে, 26 থেকে 47-এর ক। চতুর্থতে নির্বাহী বিভাগ, পঞ্চমে হচ্ছে আইনসভা, ষষ্ঠতে বিচার বিভাগ, সপ্তমে নির্বাচন, অষ্টমে মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, নবমে কর্ম বিভাগ, দশমে সংবিধান সংশোধন, আর একাদশ হচ্ছে বিবিধ। অবশ্যই জান দিতে হবে এগুলোর জন্য। তাহলে প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয়তে মৌলিক অধিকার। পরীক্ষায় আসবে নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের কততম অধ্যায়ে অথবা কোন ভাগে? অপশন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। উত্তর চতুর্থ। আসবে কর্ম বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের কততম ভাগে বা কততম অধ্যায়ে? উত্তর হচ্ছে নবম। হ্যাঁ, তাহলে এভাবে প্রশ্নগুলো আসবে, এই কারণে এগুলো লাগবে আমার 11টা ভাগ কোনটা কিসে আছে। তাহলে ডিসক্লেইমার, এগুলো দেখে ঘাবড়ানোর দরকার নাই, আমরা বিভিন্ন অনুচ্ছেদের হেডিং গুলো মনে রাখবো মূলত আমরা এখানে যেটা পড়বো। তাহলে প্রথম অধ্যায় 1 থেকে 7-এর খ। এখানে আমরা একটা ছন্দ ছন্দ আমরা একটু মনে রাখার চেষ্টা করব। কেউ ছন্দ দিয়ে মনে রাখতে পারেন, কেউ পড়ে পড়ে মনে রাখতে পারেন, কেউ মুখস্থ করে মনে রাখতে পারেন, যেমনই থাকুক মনে রাখতে হবে। তাহলে প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাজনাগরিক বাঙালি। তাহলে প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম 1, 2, 2-এর ক, ভাষা সঙ্গীত প্রতিকৃতি 3, 4, 4-এর ক, রাজনাগরিক বাঙালি 5, 6, 6-এর 2। তাহলে প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম 1 নাম্বার প্রজাতন্ত্র, বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে, এইটা মনে রাখবো শুধু আমরা, প্রজাতন্ত্র। 2, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, ভিতরেরটা মুখস্থ করার প্রয়োজন নাই, এইটা শুধু দেখবেন। রাষ্ট্রীয় সীমানা নিয়ে কোথায় বলা হয়েছে, কত নম্বর অনুচ্ছেদে? আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতে কি দেখছিলাম, আমাদের 70% প্রশ্নই আসে অমুক নিয়ে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। প্রশ্নে আসবে রাষ্ট্রীয় সীমানা নিয়ে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর অনুচ্ছেদে। প্রজাতন্ত্র নিয়ে, যে প্রজাতন্ত্রের নাম নিয়ে কোথায় বলা হয়েছে, 1 নম্বর অনুচ্ছেদে। তবে এখানে আসতে পারে এটা যে বাংলাদেশের অফিসিয়াল নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কারণ কি আমাদের 48-এ আসছে যে বাংলাদেশের সংবিধান কি নামে পরিচিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নামে পরিচিত। হ্যাঁ, 2-এর ক, রাষ্ট্রধর্মের কথা বলা হয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করিবেন। তাহলে 2-এর কথা হচ্ছে রাষ্ট্র ধর্ম নিয়ে বলা হয়েছে। ভাষা সঙ্গীত প্রতিকৃতি 3, 4, 4-এর ক, আমাদের রাষ্ট্রভাষা কি, বাংলা। তাহলে বাংলা নিয়ে কত নম্বরে বলা হইলো, 3 নম্বরে, রাষ্ট্রভাষা বাংলা। 4 নম্বরে হচ্ছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক নিয়ে বলা হয়েছে। এখন 4-এর 1-এ বলছে কি নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে। 4-এর 2-এ বলছে জাতীয় পতাকা নিয়ে। 4-এর 3-এ বলছে জাতীয় প্রতীক নিয়ে। তাহলে পরীক্ষায় যদি আসে
জাতীয় পতাকা নিয়ে বলা হয়েছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে? অপশনে থাকলো 4-1, 4-2, 4-3, 4-4। কি দিবেন আপনার উত্তর? তাহলে এটা হচ্ছে 4-2। তাহলে এভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে, কোনটাতে কি নিয়ে বলা হয়েছে কখন। তাহলে 4-1, 4-2, 4-3, 4-4। তাহলে এটা এভাবে মনে রাখতে পারেন, আমরা স্কুলে যখন পিটি করি, পিটির সময় কি করতাম? আমরা জাতীয় সঙ্গীত গাইতাম, তার সাথে পতাকা উঠতো। তাহলে আগে জাতীয় সঙ্গীত 4-1, জাতীয় সঙ্গীতের তালে তালে হচ্ছে আমরা পতাকা উত্তোলন করতেছি 4-2, এরপর রইল বাকি 4-3 প্রতীক। এরপর হচ্ছে রাজনাগরিক বাঙালি। 5 নম্বরে হচ্ছে রাজধানীর কথা বলা হয়েছে, রাজধানী ঢাকা পরীক্ষায় আসবে। রাজধানী নিয়ে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? তাহলে 5 নম্বর অনুচ্ছেদে। 6 নম্বর, বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে, এবং খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। তাহলে আমরা জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হইবে, দুইটা জিনিস কিন্তু। জাতি হচ্ছে বাঙালি, জাতি বাঙালি, আর নাগরিক হিসেবে বাংলাদেশি, নাগরিক বাংলাদেশি। এটা নিয়ে একটু ঝামেলা লাগছিল, কারণ আপনার আমাদের যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ওরা কিন্তু বাঙালি জাতিসত্তার না। ইয়েস, ইস্তিয়াক পারফেক্টলি আইডেন্টিফাইড। হ্যাঁ, তাহলে কারণ ওরা কিন্তু জাতিগতভাবে ধরেন চাকমা, সাঁওতাল, মারমা, এর তো ইন্ডিভিজুয়াল জাতি, তাই না? তো যখন আমাদের এখানে জাতি হিসেবে বাঙালির কথা বলা হলো, তখন হচ্ছে কি ওখানে যারা আপনার মেম্বার ছিল গণপরিষদের, আমাদের যেমন মানবেন্দ্র নারাবা ছিলেন, উনি কিন্তু গণপরিষদের সদস্য, তখন উনি বলেছিলেন যে এটা যদি আপনারা এভাবে সংবিধানে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের সাংবিধানিক স্বীকৃতিটা এনশিওরড হলো না। হ্যাঁ, তো এটা নিয়ে হচ্ছে তখন থেকে হচ্ছে অনেক কথাবার্তা ছিল। কারণ আমি যদি জনগণ জাতি হিসেবে বাঙালি এবং এখানের মধ্যে যদি অন্যান্য জাতিসত্তার এদেরকে ইনক্লুড করে দিতাম, তখন হয়তো আর সিচুয়েশনটা এত খারাপ হইতো না বা এত গ্যাঞ্জাম হইতো না এই ইস্যুটা নিয়ে। তাহলে জনগণ হচ্ছে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন, এটা বলা হয়েছে 6-2 নম্বর অনুচ্ছেদে। কিছু মানুষ যে সাইন করে নাই, এসবের কারণে সাইন করে নাই, যে 4 জন করে নাই। এবার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধানের প্রাধান্য। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমরা বলি না যে সরকার তো চাকর, রিয়েল ক্ষমতার মালিক তো ভাই আপনারা, সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে সংবিধানের প্রাধান্য, জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হইবে। তাহলে আমার সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের এই যে ক্ষমতাটা, এটা সংবিধানের মাধ্যমে এটা কার্যকর হবে। এটা 7 নম্বরে বলা হয়েছে সংবিধানের প্রাধান্য। তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ এবং প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এটা হচ্ছে 7 নম্বর অনুচ্ছেদ, সংবিধানের প্রাধান্য। 7-এর ক আর খ ছিল, এটা বাতিল হয়ে গেছে। এখন আমরা একটু আসি যে আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, জাতীয় পতাকা নিয়ে একটু জানি। আমাদের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলার 10 লাইন, কিন্তু এটা টোটাল ছিল 25 লাইন। 25 লাইনের মধ্যে প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা রচনা করা হয় 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। এটা প্রথম প্রকাশ পায় হচ্ছে 1905 সালেই বঙ্গদর্শন পত্রিকায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন, এখানে এই গানটা প্রথম প্রকাশিত হয়। জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে ঘোষণা করা হয় 3রা মার্চ 1971 সালে, এবং জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে 16ই ডিসেম্বর 1972 সালে। জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে আমাদের আমার সোনার বাংলা। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়, খুব গুরুত্বপূর্ণ এগুলা, প্রথম 4 লাইন, আর গানটার লাইন সংখ্যা হচ্ছে 25 লাইন। তাহলে 25-এর মধ্যে প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, আর এই 10 লাইনের মধ্যে আমাদের 4 লাইন হচ্ছে গিয়ে প্রথম 4 লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। হ্যাঁ, যেদিন সংবিধান বাস্তবায়িত হয়েছে সেদিনই জাতীয় সঙ্গীত বাস্তবায়ন হয়েছে। হাসিব ইতিহাসের ক্লাস করলে এটা কিন্তু পারার কথা। 3রা মার্চ আমাদের কারা 3রা মার্চ যে আমরা কর্মসূচি নিলাম,
আমাদের চার খলিফা ওরা অনেকগুলো কর্মসূচি দিল, ওখানে কিন্তু ৩রা মার্চকে এই জাতীয় সঙ্গীতকে অনুমোদন দেওয়া হয়। এটা আমরা আগেই নিছি, কারণ আমাদের মার্চ থেকেই তো শুরু হয়ে গেছে, তাই না? তখনই হচ্ছে আমরা সিলেক্ট করে ফেলছি এটাকে। হ্যাঁ, এটা ৭১-এ, ৭১-এ হয়েছে। হ্যাঁ, ২রা মার্চ পতাকা, ৩রা মার্চ হচ্ছে সঙ্গীত, এটা ৭১-এ হয়েছে। তাহলে এটা হচ্ছে গীতবিতান কাব্যের অন্তর্ভুক্ত, জাতীয় সঙ্গীতটা গীতবিতান কাব্যের অন্তর্ভুক্ত। জাতীয় সঙ্গীত যা সুরের অনুকরণে করা হয়েছে, এটা হচ্ছে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, এই গানটার থেকে গগনহর করার এই সুর থেকে হচ্ছে গিয়ে জাতীয় সঙ্গীতের সুরটা নেওয়া হয়েছে। অনেকে বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কি সুরটা নকল করছে কিনা বা চুরি করছে কিনা, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে গগনহর করা আসলে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় ভক্ত ছিলেন, সেই রিকোয়েস্ট করছিল যে আমার কোনো গানের সুর আপনি যদি আপনার সুরে ব্যবহার করতেন তাহলে আমি কৃতার্থ হতাম, এই টাইপের একটা ব্যাপার ছিল। তখন হচ্ছে কি উনি এটাকে ওভাবে এখানে ব্যবহার করেছিলেন আমার সোনার বাংলাকে। আপনার দুইটা গান শুনিয়েন, তখন মিলটা ধরতে পারবেন। হ্যাঁ, সৈয়দ আলী আহসান উনি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক, সৈয়দ আলী আহসান। এবার আসি জাতীয় পতাকা নিয়ে। আমাদের মানচিত্র খচিত পতাকার, যেটা প্রথম যে আমাদের পতাকা যেখানে আমাদের মানচিত্র ছিল, এটার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস। আর মানচিত্র ছাড়া আমরা বর্তমানে যে পতাকা দেখতে পাই, এটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। তাহলে পরীক্ষায় যদি আসে মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে, উত্তর হচ্ছে শিবনারায়ণ দাস। আর বর্তমান পতাকার ডিজাইনার কে, কামরুল হাসান। হ্যাঁ, কিছুদিন আগে মারা গেছেন শিবনারায়ণ দাস, ওই হিসেবে কিন্তু ওনার নামটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানচিত্র কেন বাদ দিচ্ছে? তাহলে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে ধরেন আমার ৭১-এ জন্মের সময় আমার যে মানচিত্র ছিল, এই মানচিত্র কিন্তু সবসময় পরিবর্তনশীল। আমার কখনো ভূমি অ্যাড হইতে পারে, কখনো বাদও যাইতে পারে। হ্যাঁ, আমার জয় হইতে পারে। তো আমি যদি একটা মানচিত্র ফিক্স করে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা তো যুক্তিসঙ্গত না। দেখতে সুন্দর ঠিক আছে, বাট কখনো যদি পরিবর্তন হয়, মানচিত্র এমন একটা ব্যাপার, আমি যে সবসময় যে পতাকার মধ্যে এটা চেঞ্জ করব, ব্যাপারটা তো ওরকম হবে না। এই কারণে হচ্ছে গিয়ে বাদ গেছিল আর কি, এই চেঞ্জের ইস্যুর কারণে। হ্যাঁ, উভয় পাশে আবার প্রকাশের জটিলতাও ছিল। এই যে ধরেন এক পাশে এটা দেখা যাচ্ছে, অন্য পাশে যে এটা ভিজুয়ালিটি, ওটাতেও ঝামেলা ছিল। হ্যাঁ, আমেরিকার পতাকাতে স্টার যুক্ত হতে থাকে। ওরা তো ইজি করে, আমরা তো পুরো মানচিত্রটা দিয়ে দিছি। লং হবে না, আপনারা সুন্দর করে মনোযোগ দিলেই লং হবে না। জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। জাতীয় প্রতীক, আমাদের এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, এটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। তাহলে জাতীয় প্রতীকের মধ্যে হচ্ছে দেখেন মাঝখানে একটা শাপলা আছে, দুই পাশে দুইটা ধানের শীষ, এখানে হচ্ছে আপনার 3টা পাট পাতা আছে, আর আমাদের 4টা স্টার আছে, 4টা তারকা, 4 তারকা সম্বলিত। হ্যাঁ, জাতীয় প্রতীক ব্যবহার করে কি, এটা গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এরা হচ্ছে গিয়ে জাতীয় প্রতীক এটা ব্যবহার করতে পারে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মানচিত্র বানানোর শুনেন, এখন হচ্ছে আইডিওলজিক্যালি অনেক কিছুই না, কিন্তু দিন শেষে কি এটা হয়? হয় না। যে যার স্বার্থই দেখে, প্রত্যেকটা দেশ কেউ যদি সুযোগ পায় বিস্তার লাভের, সে বিস্তার করে। এনএন সাহা হচ্ছে এইটা রাষ্ট্রীয় মনোগ্রাম। জাতীয় প্রতীক আর রাষ্ট্রীয় মনোগ্রাম ডিফারেন্ট জিনিস। তাহলে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এএনএ সাহা, নিত্যানন্দ সাহা অথবা এনএন সাহা। এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম। এই রাষ্ট্রীয় মনোগ্রামটা আমরা সব গভর্নমেন্টের ডকুমেন্টে দেখতে পাই, সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র, বিজ্ঞপ্তিতে এই জাতীয় মনোগ্রামটা ব্যবহার করা হয়। তাহলে এখানে উপরে এই 4টা স্টার আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাঝখানে হচ্ছে পতাকা, এভাবে হয়। প্রতীক হচ্ছে পিএমআর প্রেসিডেন্ট ব্যবহার করে, পিএমআর প্রেসিডেন্ট ব্যবহার করেন। তাহলে আশা করি হচ্ছে 1 থেকে 7 এগুলো বোঝা গেছে। আমি প্রশ্ন ধরবো মাঝখানে। এবার যাই আমরা দ্বিতীয় অধ্যায়ে, 8 থেকে 25। মূলে জাতি সমাজগণ, ধর্মমালিক কৃষক মন, গ্রামীণ শিক্ষার জনগণ, পরিবেশের উন্নয়ন। তাহলে মূলে জাতি সমাজগণ, এখানে বলা হয়েছে মূলনীতি নিয়ে, আমাদের যে 4টা মূলনীতি 8 নম্বরে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ, এবং 4টা যে আমাদের মূলনীতি, এইটা বলা হয়েছে মূলত
আমাদের 9, 10, 11, 12 এই চারটাতে। তাহলে মূলনীতিগুলো কি কি আমাদের? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই চারটা হচ্ছে আমাদের মূলনীতি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। 9 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ। আমাদের বাঙালি জাতির ঐতিহ্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে আমাদের ভিত্তি কি? বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। এটা হচ্ছে জাতীয়তাবাদ, 9 নাম্বার। 10 নম্বরে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি। সমাজতন্ত্র মানে কি? সমাজতন্ত্র মানে হচ্ছে আমাদের জনগণ, এখানে ধনী গরিবের বৈষম্য থাকবে না, যে যার কর্ম অনুযায়ী সে তার প্রাপ্য লাভ করবে, কোনো বৈষম্যের অবকাশ থাকবে না, মানুষ শোষিত হবে না। এটা হচ্ছে সমাজতন্ত্রের কনসেপ্ট। তাহলে 10 নম্বরে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি নিয়ে বলা হয়েছে। তাহলে একটা গেল জাতীয়তাবাদ, 2 নম্বর গেল আমাদের সমাজতন্ত্র। 10 নম্বরে 11 নম্বরে বলা হয়েছে গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে। এবং এখানে বলা হয়েছে কি যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। তাহলে এটা হচ্ছে গণতন্ত্রের মূল কথা, যে আমি নির্বাচন করতেছি, আমি ভোট দিচ্ছি, আমার ভোটের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধিরা ক্ষমতায় বসে তারা হচ্ছে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবে। এখন পরীক্ষায় সরাসরি আসতে পারে যে আমার গণতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে, এটা 11 নাম্বার। আবার এভাবে আসতে পারে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত হইবে। এটা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? এটা হচ্ছে 11 নং অনুচ্ছেদে। তমালিকা, এখানে হচ্ছে অনেক কিছু এখন আলোচনার পর্যায়ে আছে। সংবিধান পরিবর্তনটা অনেক একটা বড় ব্যাপার। হ্যাঁ, সমস্ত রাজনৈতিক দল যখন ঐকমত্য হবে, আমাদের নির্বাচিত সরকার আসবে, তারা বসবে, অনুমোদন দিবে, তারপর গিয়ে সংবিধান পরিবর্তন হবে। এটা করতে করতে ইন দা মিন টাইম 2-3টা বিসিএস আরো চলে যাবে। এই কারণে হচ্ছে কি এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, এটা পরবর্তীতে দেখা যাবে। আপাতত আপনাদের এগুলোই মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে 11 নম্বর হচ্ছে আমার গণতন্ত্র নিয়ে বলা হয়েছে। তাহলে সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত হইবে। তাহলে ধর্মমালিক কৃষক মন। 12 নম্বরে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা, এটা হচ্ছে 12 নম্বর। আর আমাদের হচ্ছে তারপর, তাহলে আমরা কিন্তু দেখলাম আমাদের চারটা মূলনীতি, 9, 10, 11। 9 নাম্বার জাতীয়তাবাদ, আমার 10 নাম্বার সমাজতন্ত্র, 11 নাম্বার গণতন্ত্র এবং 12 নাম্বারে হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। তাহলে আমার এই চারটা মূলনীতি। হ্যাঁ, চারটা মূলনীতি। 14 নাম্বার কৃষক ও শ্রমিকের মুক্তি। আমাদের রাষ্ট্র কি করবে? কৃষক এবং শ্রমিকের মুক্তির ব্যবস্থা করবে। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে, যারা পিছিয়ে পড়া, তাদেরকে আমি সকল প্রকার শোষণ হতে মুক্তি দান করব। এটা হচ্ছে আমাদের 14 নং-এর মূল ভিত্তি। এখন রাষ্ট্র কি পারছে? আমরা শীতকালে কি দেখি? 2 টাকাও ফুলকপি বিক্রি হয় না। আমরা দেখি 3 মাস ধরে বেতন পায় না এনটিসির 12,000 চা শ্রমিক। হ্যাঁ, তাহলে এগুলো সবসময় ঝামেলাগুলো হয়। যখন কৃষক এবং শ্রমিকের মুক্তির কথা আমাদের সংবিধানে আছে, অ্যাপ্লিকেশনে নাই। হ্যাঁ, আপনি ফুলকপি ধরেন, আমাদের এখানে মধ্যস্বত্বভোগী সবকিছুর ক্ষেত্রে। আমার এখানে যেহেতু প্রপার স্টোরেজ সিস্টেম নাই, কৃষকদেরকে জিম্মি করে ওদের থেকে কিনে নেই। আপনি যে ওদের থেকে নিচ্ছে 1.5 টাকা 1 টাকায়, এটা আপনি ঢাকার বাজারে খাচ্ছেন 20 টাকা 25 টাকা 30 টাকায়। হ্যাঁ, হ্যাঁ, এগুলো হেডিং গুলো জাস্ট মনে রাখবো, পরীক্ষায় আসবে। কৃষক এবং শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? 14 নাম্বার। হ্যাঁ, আর এখানে হচ্ছে সবগুলো অনুচ্ছেদ লাগবে না, যে অনুচ্ছেদগুলো লাগবে সেগুলো হচ্ছে গিয়ে আমরা বলে দিব। এখানের মধ্যে যেগুলো আছে এখানে এগুলোই পড়বেন, এটার বাইরে পড়ার দরকার নেই। বাজার শাসন করতে পারে না কেন? এখানে হচ্ছে গিয়ে আপনার ওই যে পুঁজিপতি যারা আছে, ব্যবসায়ী যারা, ব্যবসায়ীদের তুষ্ট করতে গিয়ে যত গ্যাঞ্জাম। তাহলে গ্রামীণ শিক্ষার জনগণ পরিবেশের উন্নয়ন।
তাহলে এখানে 16 নম্বরে বলছে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লবের কথা। 17 নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। আমরা ক্লাস 5 পর্যন্ত অনেক জায়গায় দেখি যে অবৈতনিক শিক্ষার চালু করা হয়েছে, তো আমাদের এটা বলা হয়েছে কি 17 নম্বরে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা, বেতন ছাড়া বাধ্যতামূলকভাবে পড়ানো হবে। 18 নম্বর জনস্বাস্থ্য নৈতিকতা, জনস্বাস্থ্য এবং নৈতিকতা নিয়ে বলা হয়েছে 18 নম্বর অনুচ্ছেদে। এগুলো করবেন কি, এগুলো খাতার মধ্যে লিখবেন, খাতায় অনুচ্ছেদ নং আর হচ্ছে হেডিং, হেডিং বা মূল মূল থিমটা, মূল থিম এভাবে লিখে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে মুখস্থ থাকবে, ভুলবেন না আর। এভাবে লিখতে হবে, এভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে, বারবার পড়লে এগুলো মনে থাকে, প্রথমবার একটু চ্যালেঞ্জিং মনে হয়, পরে ঠিক হয়ে যায়। তাহলে 18 নম্বরে হচ্ছে জনস্বাস্থ্য এবং নৈতিকতা নিয়ে বলা হয়েছে। 18 নম্বর অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু মদ জুয়া নিষিদ্ধ, জনস্বাস্থ্য এবং নৈতিকতা অনুযায়ী। 19 নম্বর সুযোগের সমতা, এটা খুব গুরুত্বপূর্ণ, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে হবে এবং জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন। তাহলে 19-এর 1 সকল নাগরিকের জন্য সুযোগের সমতা, আর 19-এর 3 সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা, হচ্ছে 19-এর 3। তাহলে 19-এর 1, 3 দুইটা খুবই গুরুত্বপূর্ণ। একটাতে সকল নাগরিকের জন্য 19-এর 1-এ বলা হয়েছে, আর 19-এর 3-এ বলা হয়েছে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা। 21 নম্বর, তাহলে সংবিধান, আমরা রাষ্ট্র অনেক কিছু আমাদের জন্য করতেছে, তাহলে আমাদেরও কাজ কি, সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা, এগুলো নাগরিকদের কর্তব্য। এবং সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। আলাদা করে মহিলাদের কথা কেন বলা হয়েছে, এমফেসিস দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, যাতে নারীদের অধিকার সংরক্ষণ করা যায় সঠিকভাবে, এই কারণে। তাহলে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। তাহলে সকল সময়ে জনগণের সেবা, আপনি ক্যাডার হবেন, আপনাকে কি করতে হবে, জনগণের সেবা করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে আমার সকল নাগরিকের এটা কর্তব্য, প্রত্যেক ব্যক্তির কর্তব্য, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত। 22 নম্বর হচ্ছে গিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা একটু বুঝার ব্যাপার আছে। আমাদের নির্বাহী কারা, দেখি বলেন তো কমন সেন্স থেকে, নির্বাহী বুঝেন কিনা, নির্বাহী কারা, নির্বাহী মানে কি, সরকার। তাহলে যে শাসন ব্যবস্থাটা পরিচালনা করবে, নির্বাহী করে কারা, প্রশাসন করে, সরকার করে, আপনারা ক্যাডার সার্ভিসে জয়েন করবেন, আপনারা নির্বাহী বিভাগ। হ্যাঁ, এখন নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে এখানে 22 নম্বরে। তো এখন 22 নম্বরে যদিও বলা হয়েছে, কিন্তু আমাদের নর্মালি কি হয়, আমরা দেখতে পাই আমাদের যে বিচার বিভাগ, বিচার বিভাগ আমাদের যে যারা বিচার আচার করে, আদালত, আইন আদালত, বিচারকরা কিন্তু অনেকাংশেই সরকার দ্বারা প্রভাবিত হয়। কারণ আমাদের প্রধান বিচারপতির নিয়োগ আমরা সামনে দেখব, রাষ্ট্রপতি হচ্ছে এদেরকে নিয়োগ দেয়, এদের হচ্ছে পদোন্নতি প্রমোশন বিচারকদের অনেকাংশে রাষ্ট্রপতির উপর ডিপেন্ড করে। আমাদের যে আইন পরিষদ আছে, আইন মন্ত্রণালয় আছে, এরা এদেরকে নিয়ে ডিল করে। তাহলে যখন আপনার সরকারি নিয়ন্ত্রণ থাকবে, তখন কি এরা ঠিক মতো বিচার ব্যবস্থা পালন করতে পারবে? কারণ আমার তখন মাথায় কি থাকবে যে ঠিক আছে, আমি যে সরকারের এগেনস্টে কোনো রায় দিই, তাহলে সেক্ষেত্রে তো ভাই আমার ঝামেলা হইতে পারে। তাহলে এটাও কিন্তু কনফ্লিক্টিং। এই 22 নাম্বার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা আমার সংবিধানে বলা হয়েছে, কিন্তু ঠিক মতো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখনো হয় নাই। তবে এটা নিয়ে অনেক কাহিনী চলে গেছে। কিরকম কাহিনী, এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা নিয়ে একটা মামলা করা হয় 19 নভেম্বর 1995 সালে। এটা করেছিলেন কে, তৎকালীন সাব জজ মাজদার হোসেন। এই মামলাটার নাম ছিল মাজদার হোসেন বনাম বাংলাদেশ। উনি বলেছিলেন যে আমার বিচার বিভাগটা তো পৃথক না,
এটাকে আপনারা এনশিওর করেন, এই পৃথকীকরণটাকে। এই মামলার বিচারক ছিলেন বিচারপতি মোস্তফা কামাল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে রায় দেয় 1999 সালে। তাহলে 1995 আমার কি হইল, মামলা হইল, 1999 এটার রায় দেওয়া হইল, এবং আলটিমেটলি স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 1 নভেম্বর 2007 সালে। এই তারিখটা গুরুত্বপূর্ণ। তাহলে যদিও এই বিচার বিভাগ যাত্রা শুরু করছে স্বাধীনভাবে, তারা বলতেছে, কিন্তু এখনো আমরা দেখতে পাই জেলাও সেই কদু হয় নাই। এই যে ধরেন এখানে গভর্নমেন্টের একটা ইয়ে ছিল না, গভর্নমেন্ট এটা ধরেন চাইবে না জিনিসটা, আলটিমেটলি কিন্তু হয় নাই এইটা, কারণ আমরা এখনো দেখতেছি কি ঠিকই হচ্ছে গিয়ে গভর্নমেন্ট দ্বারা এটা প্রভাবিত হয়। বুঝেন এবার বাংলাদেশের রায়ের অবস্থা। তাহলে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 1 নভেম্বর 2007 সালে। আমাদের সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি নিয়ে বলা হয়েছে। আপনাদের গতকালকে 23-এর ক এর কথা বলছিলাম, কি নিয়ে বলছিলাম মনে আছে? 23-এর ক কোনটা ছিল? 23-এর ক, এটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে বলা ছিল। তাহলে 23-এর কতে কি ছিল? উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের সংস্কৃতি নিয়ে। তাহলে আমরা 23-এ বলতেছি জাতীয় সংস্কৃতির কথা, 23-এর কতে বলতেছি উপজাতিদের সংস্কৃতির কথা। 24 নম্বর জাতীয় স্মৃতি নিদর্শন, 24 নম্বর। আমাদের যে জাতীয় স্মৃতি নিদর্শন যেগুলো আছে, আপনারা ইয়ে আছেন জগন্নাথ ইউনিভার্সিটির কেউ আছেন? জগন্নাথ ইউনিভার্সিটির কেউ আছেন? ভাবনা আছে, রাইসা অনেকে আছে। ওকে, জগন্নাথের যারা আছেন তারা বলেন আপনাদের ভার্সিটির কাছে কি কোনো জাতীয় স্মৃতি নিদর্শন আছে? কোন হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট জিনিস? আসাদ মন্দির আছে, বাহাদুর শাহ পার্ক আছে। তাহলে বাহাদুর শাহ পার্ক, যেখানে হচ্ছে আমাদের প্রথম যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই সিপাহী বিদ্রোহের সৈনিকদের কিন্তু ফাঁসি দেওয়া হয় ওখানে। এত সিগনিফিকেন্ট একটা জায়গা, বাট জগন্নাথের এরাই জানেন যে ওখানে কি অবস্থা। কোনো সংরক্ষণ নাই, এই যে গাঞ্জা খাই বলতেছে, এখানে পথশিরা শুয়ে থাকে, কোনো কিছু নাই, নাথিং। তাহলে এটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতি নিদর্শনের অবস্থা। 24 নম্বর, হ্যাঁ। তাহলে 24 নম্বরে জাতীয় স্মৃতি নিদর্শন নিয়ে বলা হয়েছে, এটা সংরক্ষণের জন্য। আমরা 25 নম্বরে বলছি পররাষ্ট্রনীতি নিয়ে, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতির উন্নয়ন। এটা হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদ। তাহলে আমাদের কি, আমাদের হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়। এটা হচ্ছে কি আমাদের সোফার পররাষ্ট্রনীতি রয়ে গেছে। হ্যাঁ, এখন তবে এখানে কিছু জিনিস অ্যাড করা দরকার, যে আমি বন্ধুত্ব রাখবো, বিদ্বেষ রাখবো না, খুবই ভালো কথা, কিন্তু তার সাথে আমাদের কি করতে হবে? বার্গেইন করতে হবে। আমার অধিকার, আমার কোন রাষ্ট্র বর্তমান ব্যবস্থায় সবাই নিজের স্বার্থ দেখে, তো আপনি যখন অন্য বড় কোনো রাষ্ট্রের সঙ্গে ডিল করবেন, এটা ওভাবে লজিক্যালি প্লেস করে নিয়ে আসতে হবে দর কষাকষির মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব পড়তে হবে যেগুলো পড়াচ্ছি। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের একটু করে যে পড়াইছিলাম এগুলার এখানে, এগুলো আবার পরে একসাথে পাবেন, এগুলো জাস্ট একসাথে দিয়ে দেওয়া। যে আমাদের 19-এর 3-এ নারীর অধিকার ক্ষমতায়ন নিয়ে সংবিধানের কোথায় কি বলা হয়েছে? 19-এর 3-এ ছিল সর্বস্তরের নারীর অংশগ্রহণ এবং সুযোগের সমতার নিশ্চয়তা। 28-এর 2-এ বলা ছিল সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার। আর 29 নম্বরে বলা ছিল সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। আর 65-এর 3-এ আমরা দেখবো সংরক্ষিত নারী আসন নিয়ে। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে যাওয়ার আগে লাস্ট, এটা তৃতীয় অধ্যায় আজকের পুরোটা পড়বো না, কিছু জিনিসপত্র আমরা দেখবো, আপনারা আমার কিছু প্রশ্নের উত্তর দিবেন। এখন এতটুকু পর্যন্ত আমরা বুঝছি তো, ক্লাস কি বোঝা যাচ্ছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এই কারণে আমি একটু সময় নিয়ে নিয়ে বারবার বারবার করে পড়াচ্ছি প্রশ্ন ধরতে, যাতে আপনারা মিস না করেন, ভুল না করেন। তাহলে আমাদের বাংলাদেশের অফিসিয়াল নাম কি? রায়হান, এই যে এখন প্রশ্ন ধরতেছি না, প্রশ্নের মাধ্যমে এখন রিক্যাপ হবে।
তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশেই তো 1 নাম্বার সিকিউর হয়ে গেল। আমাদের প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা যে বাংলা, এটা আমরা কত নাম্বার অনুচ্ছেদে বলছি? রাষ্ট্রভাষা বাংলা, এটা হচ্ছে 3 নাম্বারে। 2 নাম্বারে আমরা বলছি রাষ্ট্রের সীমানা নিয়ে, ঠিক আছে? 1 নাম্বার ছিল প্রজাতন্ত্র, 2 নাম্বার রাষ্ট্রের সীমানা, 2-এর ক ছিল হচ্ছে আমাদের রাষ্ট্র ধর্ম নিয়ে, হ্যাঁ। আর 3 নাম্বার হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। আমাদের জাতীয় প্রতীক নিয়ে বলা হয়েছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে? 4-এর কততে যান? আরো স্পেসিফিক করে দিলাম, 4-এর কততে? জাতীয় প্রতীক 4-এর 3-এ। গুড। রাজধানী ঢাকা নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? রাজধানী ঢাকা, এটা 5 নাম্বার। আমাদের বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি বাঙালি নাকি বাংলাদেশি? আমরা বাঙালি। আমাদের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটা কত নাম্বার অনুচ্ছেদ? এটা 7 নাম্বার অনুচ্ছেদ। তাহলে দেখেন 1 থেকে 7 সুন্দর আপনারা পারছেন। আমার সোনার বাংলা, এটার মূল গানের লাইন কতটা? কয় লাইন এটা? আমাদের যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই গানের কত লাইন বাজানো হয়? 4 লাইন বাজানো হয়। আমার সোনার বাংলা এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? গীতবিতানের অন্তর্ভুক্ত। আর প্রথম প্রথম কোন পত্রিকায় এটা প্রকাশ পাইছে? বঙ্গদর্শন। বঙ্গদর্শনের সম্পাদক কে ছিল? এগুলো বাংলার প্রশ্ন ধরে ফেলতেছে। বঙ্কিমচন্দ্র। গুড। আমাদের যে মানচিত্র খচিত পতাকা, এটার ডিজাইনার কে? শিবনারায়ণ দাস। আচ্ছা, আমাদের জাতীয় পতাকার মাপের কথা কেউ বলতে পারবেন? এটার মাপ কত? কত অনুপাত, কত মাপ? ভেরি গুড। এটা হচ্ছে 10:6 অথবা 5:3। আমাদের হচ্ছে, আচ্ছা, জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে দেখি বলেন? এটা পড়ে আসছেন। আসম আব্দুর রব। গুড। আমাদের যে জাতীয় প্রতীক, যেটা ব্যবহার করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এই জাতীয় প্রতীকের মধ্যে কয়টা তারকা চিহ্ন আছে? স্টার আছে কয়টা? 4টা আছে। আমাদের গভর্নমেন্ট যে ডকুমেন্ট, সরকারি অফিস, নথি, স্মারক, এখানের কোনটা ব্যবহৃত হয়? জাতীয় প্রতীক নাকি রাষ্ট্রীয় মনোগ্রাম? এই মনোগ্রামের ডিজাইনার কে? হ্যাঁ, নিত্যানন্দ সাহা। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টা, হ্যাঁ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে আমাদের কত নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে? কত নাম্বারে বলা হয়েছে এটা? 11 নাম্বারে। আমাদের ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কত নাম্বারে? এটা বলা হয়েছে 12 নাম্বার অনুচ্ছেদে। কৃষক এবং শ্রমিকের মুক্তি কত নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে? এটা বলা হয়েছে 14 নাম্বারে। অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা কত নাম্বার? 17 নাম্বার। কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী মদ জুয়া নিষিদ্ধ? এটা 18 নাম্বার। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ কত নাম্বার অনুচ্ছেদ? 22 নাম্বার অনুচ্ছেদ। আমাদের স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় কত তারিখ, কত সাল? 1 নভেম্বর 2007। গুড। আমাদের জাতীয় সংস্কৃতি নিয়ে বলা হয়েছে কত নাম্বার অনুচ্ছেদে? জাতীয় সংস্কৃতি 23 নাম্বার। আর ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি নিয়ে 23-এর কতে। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু জাতীয় সংস্কৃতি বললে 23 নাম্বার, আর উপজাতিদের সংস্কৃতি নিয়ে বললে 23-এর ক। জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ কত নাম্বারে বলা হয়েছে? এটা বলা হয়েছে 24 নাম্বারে। এখন বলেন, সর্বস্তরে নারীর অংশগ্রহণ এবং সুযোগের সমতার নিশ্চয়তা, এটা কত নাম্বার ছিল?
19-এর কত? 19-এর 3। হ্যাঁ, তাহলে এটা মনে রাখতে হবে, 19-এর 3-এ বলা হয়েছে সর্বস্তরে নারীর অংশগ্রহণ এবং সুযোগের সমতার নিশ্চয়তা। আমাদের পররাষ্ট্রনীতি কত নম্বর ছিল? বাংলাদেশের পররাষ্ট্রনীতি কত নম্বর? সে 25 নম্বর। ভেরি গুড। এই যে এভাবেই প্রশ্নগুলো এভাবেই আসবে, ঠিক আছে? জাস্ট এখন যেভাবে উত্তর করতেছেন অপশন থেকে টুক করে উত্তর করে ফেলতে হবে, তবে প্রশ্ন পড়ে, প্রশ্নে কি জানতে এসে এটা পড়ে। নিশাদ পারবে? যখন রিভিশন দিবে তখন দেখবে যে ঠিকই মনে পড়ে যাবে, জাস্ট ক্লাসে অন্যদের থেকে উত্তর দেখে হচ্ছে গিয়ে উত্তর করো, তাহলে হয়ে যাবে। এরপর যখন প্রশ্ন সলভ করবো পারবা। এবার আসি হচ্ছে আমরা মৌলিক অধিকারে। তাহলে আমাদের মৌলিক অধিকার কয়টা ছিল? মৌলিক অধিকার কয়টা ছিল আমাদের? 18টা মৌলিক অধিকার। আর যদি বলি মৌলিক অধিকার নিয়ে অনুচ্ছেদ কয়টা ছিল? 22টা ছিল। তাহলে আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ। শ্রাবণী, এটাই তো নিয়ম, পড়বেন ভুলবে, পড়বে ভুলবে, পড়বে ভুলবে, এরপর যেটা মনে থাকবে ওখান থেকে পরীক্ষায় আসবে। তাহলে আইনের সমতা, ধর্মের বৈষম্য, নিয়োগের সমতা, খেতাবগুলো নিষিদ্ধ, আইনের আশ্রয়ে জীবনের রক্ষণ, গ্রেপ্তার ও আটকে জবরদস্ত এমন, বিচারেই রক্ষণ। তাহলে আসি, আইনের সমতা 27 নাম্বার, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। হ্যাঁ, এটা থাকবে রেকর্ডে, আমাদের রেকর্ডের কাছে আমি কাটতে না বলবো। হ্যাঁ, 7-এর ক আর খ হচ্ছে এটা বাতিল হয়ে গেছে, এটা এখন মাথায় নেওয়ার দরকার নাই, এটা আসবে না আর। এটা ছিল কি এমনি মূলত 7-এর ক আর খতে বলা হয়েছিল যে সংবিধানকে মূল এগুলোকে সংশোধন করা যাবে না, অনেকগুলোই মূলনীতি মানে কিছু ভাগের কথা বলেছে স্পেসিফিক ভাবে, এগুলোকে কখনোই টাচ করা যাবে না যদি কেউ সংবিধান এগুলো সংশোধনের চেষ্টা করে, বিশেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ এগুলা, তাদের হচ্ছে অনেক শাস্তি হবে। এখন হচ্ছে গিয়ে আপনার সংবিধান তো ভাই আর কোনো দৈব বাণী না। ধরেন আমার রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করা যেতেই পারে, এখন এটাকে যদি আমি পরিবর্তন করা যাবে না এটা ফিক্স করে দিই, তাহলে তো ভাই সেক্ষেত্রে আমরা পিছাই পড়বো, তাই না? কারণ আমার বিভিন্ন সময় বিভিন্ন নেসিটি আসবে, বিভিন্ন কিছুকে মডিফাই করতে হবে, এই কারণে 7-এর ক আর খটা এটা বাদ গেছে। না, সংবিধান সবটুকু হবে না, এটা লাস্ট আজকের, এটাই অনেক জায়গায় প্রশ্ন থেকে যায়। তাহলে 27 নাম্বার কি বলা হয়েছে? সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। তাহলে এর আগে আমরা 19-এ দেখে আসছিলাম সুযোগের সমতা, এখন বলা হয়েছে কি আইনের দৃষ্টিতেও সবাই সমান, সবাই আইনের সমান আশ্রয় লাভ করতে পারবে। 28 নাম্বার, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, রাষ্ট্র কাউকে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ এসব ভেদে বৈষম্য করতে পারবে না। বলতে পারবে না যে আপনি অমুক এলাকা থেকে আসছেন বলে আপনার জব হবে না, আপনি অমুক বর্ণের বলে আপনার জব হবে না, আপনি অমুক গোষ্ঠীর বলে আপনার জব হবে না, এমন কিন্তু রাষ্ট্র বৈষম্য করতে পারবে না। 28-এর 2 খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। নারী পুরুষের সমান অধিকার 28-এর 2 কিন্তু করে, এটাই তো দুর্ভাগ্য। এখন 28-এর 4 একটা কথা বলছে, যদিও আমি এখানে বলছি কি বৈষম্য করা যাবে না, তবে এমন যদি হয় আমার সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর অংশকে মেইন জায়গায় আনতে হলে তাকে আমি কিছু সুবিধা দিব, এবং এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে 28 নাম্বার অনুচ্ছেদ কোনো কিছু বলতে পারবে না। ধরেন আমার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমার একজন প্রতিবন্ধী, তাকে আমি যদি একটু এক্সট্রা সুবিধা দিই, কোটা দিই, এটা কিন্তু আপনি আবার কিছু বলতে পারবেন না, 28 নাম্বার তখন বলতে পারবেন না। হ্যাঁ, এটাই বলা হয়েছে যে আমার কিছু কিছু শ্রেণীকে সমাজের মূলধারায় আনতে হলে আমাকে তাকে কিছু সুবিধা দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে কোটা। তাই 7 বলছে গোপালগঞ্জের জব কি হবে কিনা, তাহলে আমার 28 নম্বর অনুযায়ী কিন্তু এটা আপনি তাকে জব দিতে হবে, আপনি বগুড়ার হন, গোপালগঞ্জের হন, পিরোজপুরের হন, তার যোগ্যতা আছে মানেই হচ্ছে গিয়ে তাকে জব দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, 28 নাম্বার, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য করা যাবে না, 28-এর 2টা এখানে খুব গুরুত্বপূর্ণ।
29 নাম্বার, 29-এর 1, এটাও খুব গুরুত্বপূর্ণ। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। হ্যাঁ, এখানে এই একটা ভালো পয়েন্ট আউট করছে মাহমুদা, যে সব অনুচ্ছেদের সাথে যদি উল্লেখ করে দিছে, মানে কিছু ফাঁক ফোকর রেখে দিছে আর কি। তাহলে 29-এর 1 হচ্ছে কি সকল নাগরিকের জন্য সুযোগের সমতা, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, 29-এর 1 গুরুত্বপূর্ণ, সুযোগের সমতা। 30 নাম্বার, বিদেশি খেতাব প্রভৃতি নিষিদ্ধকরণ, এইটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। ধরেন রায়হান রায়হান একটা নোবেল পাইলো, এখন নোবেল পুরস্কারটা সে যদি রিসিভ করতে যায়, তাহলে সেক্ষেত্রে তার থেকে রাষ্ট্রপতির অনুমতি লাগবে, রাষ্ট্রপতির অনুমতি লাগবে। অনুমতি ছাড়া বিদেশি খেতাব পুরস্কার প্রভৃতি গ্রহণ নিষিদ্ধ, এটা অনুমতি মাস্ট। এটা বলছে 30 নাম্বারে। এটা নিয়ম, এটা করছে, এটা এরশাদের সময় এটা ইনকর্পোরেট করছিল। হ্যাঁ, দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিন্তু এটা ব্যাপার আছে, কারণ ধরেন হচ্ছে আপনি ইনফর্ম করে যাবেন, এমন যদি হয় বাইরের আপনি একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন, এখন বাইরের বিশ্বের কোনো দুষ্ট বড় ভাই, কোন বড় বড় ভাই রাষ্ট্র, বড় রাষ্ট্র ডাকলো আপনারে, যে ছোট ভাই তোমার ব্যাপারটা আমি দেখতাছি, তুমি আমারে কিছু ইনফরমেশন দাও, আমি তোমার পুরস্কার টুরস্কার দিব। এখন ওই ছোট ভাই যদি পুরস্কারের বশবর্তী হইয়া তার ইনফরমেশন শেয়ার কইরা দেয়, এটা আবার গ্যাঞ্জাম। এই কারণে একটা সিস্টেম রাখছে যে না, অ্যাটলিস্ট আপনি ইনফর্ম কইরা যান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে আমরা ইনফর্ম থাকলাম ব্যাপারটা, যে তুমি তার থেকে পুরস্কার নিচ্ছ, এটাই জাস্ট ব্যাপার। তাহলে আইনের আশ্রয় লাভের অধিকার, এটা হচ্ছে সবার আইনের আশ্রয় লাভের অধিকার আছে। এক কথায় আপনি যে কোনো জায়গায় বাংলাদেশে আছে কেউ, আপনি আইনের আশ্রয় লাভ করবেন। 33 নম্বর, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, আপনি কাউকে ওয়ারেন্ট ছাড়া কেন গ্রেফতার করতেছেন এইটা ছাড়া, প্রপার ডকুমেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করতে পারবেন না। কাউকে যদি আপনি গ্রেফতারও করেন, 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে আনতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। কিন্তু আমরা এটারও ব্যতয় দেখি না। নিয়ম হচ্ছে কি, যে আপনাকে গ্রেফতার করলো, 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে আনলো, এবং ম্যাজিস্ট্রেট যদি বলে যে ঠিক আছে আপনার হচ্ছে গিয়ে এতদিন তোমার কাস্টডি দিলাম আমি, তখন হচ্ছে গিয়ে আইনগতভাবে আপনি তাকে আটকে রাখতে পারবেন, সমস্যা নাই। বাট নিয়ম হচ্ছে কাউকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে আনতে হবে। তবে এখানের মধ্যে কিন্তু আরেকটা অনুচ্ছেদ যদি অ্যাড করে দিয়েছে, সামনে আপনারা দেখবেন যদি কোথায় আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, চশমা সংবাদ, এখান থেকে 48-এ প্রশ্ন চলে আসছে। চশমা সংবাদটা কি? 36 নম্বরে চলাফেরার স্বাধীনতা, চ সমাধিয়ে সমাবেশের স্বাধীনতা, 38 নম্বর সংগঠনের স্বাধীনতা, 39 নম্বর বাক চিন্তা বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, বাক দিয়ে। তাহলে চশমা সংবাদ এটা কি? চলাফেরার স্বাধীনতা। আমি ভাই রাষ্ট্রের নাগরিক, আমি যেদিকে ইচ্ছে সেদিকে চলবো, কোনো সমস্যা নাই। আমি চাইলে কোনো জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ করতে পারি গ্যাঞ্জাম না করে, এটা আমার অধিকার, এটা বলছে 37 নম্বরে। 38 নম্বর সংগঠনের স্বাধীনতা, আমার এখন যদি মনে হয় আমি একটা দল করব, বাসুদ বাংলাদেশ সুবিধাবাদী দল, আমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার সংগঠনের স্বাধীনতা। আমার হচ্ছে 39 নম্বর বাক স্বাধীনতা, চিন্তা বিবেক, এটা আসছে আমার 48-এ। তাহলে 36 থেকে 39 চশমা সংবাদ, চশমা সংবাদ। চলাফেরার স্বাধীনতা 36, 37 হচ্ছে সমাবেশের স্বাধীনতা, 38 হচ্ছে সংগঠনের স্বাধীনতা, 39 হচ্ছে আমার বাক স্বাধীনতা। ঠিক আছে? হ্যাঁ, বাসুদ ওরা গঠন করলাম, এটা আমাকে কেউ আটকাতে পারবে না। 38 নম্বর, এটাই সবচেয়ে মানে কার্যকর দল। তাহলে হচ্ছে মানে সব জায়গায় আমরা সব সময় ডাল ডালপালা হচ্ছে মিলতে পারবো, যখন যেছে সেই আমার। 40 নম্বর হচ্ছে কি পেশা এবং বৃত্তির স্বাধীনতা, আমি ইচ্ছা মতো ভাই আমার পেশা গ্রহণ করব, এটা আমাকে কেউ কিছু বলতে পারবেন। তাহলে 40 নম্বর কি? আমার পেশা বা বৃত্তির স্বাধীনতা। 41 নম্বর ধর্মীয় স্বাধীনতা,
তাহলে এখানে মনে রাখতে হবে আমাদের ধর্ম নিরপেক্ষতা নিয়ে কত নম্বরে বলা হয়েছিল? ধর্ম নিরপেক্ষতা, এটা ছিল আমার 12 নাম্বার। হ্যাঁ, 12 নাম্বার। আর 41 নাম্বারে মূলত ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে আমার স্বাধীনতা আছে, আমাকে কেউ বাধ্য করতে পারবে না কোনো নির্দিষ্ট ধর্ম পালনে। আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি আমার ধর্মীয় আচার অনুষ্ঠান করব। 42 নাম্বার সম্পত্তির অধিকার। হ্যাঁ, আমি যে কোনো জায়গায় চাইলে সম্পত্তি ক্রয় করতে পারবো, বেচতে পারবো, এটাতে রাষ্ট্র গিয়ে বলতে পারবে না। হ্যাঁ, তবে এইখানে আমার কেউ বলতে রাষ্ট্র হতে পারে, কোনো ব্যক্তি হইতে পারে, কেউ আমাকে ফিক্স করতে পারবে না। হ্যাঁ, এটা সম্পত্তির অধিকার বলছে আমার 42 নাম্বার, সম্পত্তি আমি ক্রয় বেচা করতে পারবো। হ্যাঁ, কিন্তু এখন যদি এমন হয় যে মাহমুদা ফারিহার বাড়িতে গিয়ে বলতেছে এইটা আমার সম্পত্তি, এটা আমারে দিয়ে দাও, আমাকে 42 নাম্বারে বলছে আমার সম্পত্তির অধিকার আছে, তাহলে কিন্তু ভাই এটা আবার হবে না, আইনের মধ্যে থেকে করতে হবে। হ্যাঁ, পাহাড়ি জমি ওখানে কিন্তু আলাদা রুলস, আবার আপনার ওদের উপজাতিদের মাধ্যমে কিনতে হয়। হ্যাঁ, হ্যাঁ, এখানে তবে ধর্মীয় রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বলছে, আবার সাথে কিন্তু বলেছে যে অন্যান্য ধর্ম পালনে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। তাহলে 42 নাম্বার আমার সম্পত্তির অধিকার। 44 নাম্বার খুব গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ যে মৌলিক অধিকার পড়লাম, কোনো কারণে মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে আপনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন 102-1 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে মৌলিক অধিকার লঙ্ঘন হলে 102-1 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা যায়। রিট করতে পারবেন, বলতে পারবেন যে না, আমার তো সম্পত্তির অধিকার রক্ষিত হয় নাই, আমি তো বাসুদ গঠন করতে চাইছি, আপনারা গঠন করতে দেন নাই, আমি মামলা করব, আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। তাহলে 44 নাম্বার কি মৌলিক অধিকার বলবৎকরণ, এটাকে আমি অর্জন করার জন্য, হ্যাঁ, যেগুলো বাদ দিচ্ছে এগুলো পড়ার দরকার নাই, তাহলে এটাকে মামলা দায়ের আমি করতে পারবো। এখন এতক্ষণ যা পড়ছেন না, আপনি মামলা দায়ের কথা বলছেন না, 46 নাম্বারে কি করছে? দায় মুক্তি বিধানের আবার ক্ষমতা দিয়ে দিছে। এটা মানে কি? কোনো কারণে জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা শৃঙ্খলা রক্ষায় দণ্ডিত ব্যক্তিকে দায় মুক্তি বিধানের ক্ষমতা। এখন আপনি গিয়ে পুলিশ, কাউরে আপনি গ্রেফতার করছেন, 1 সপ্তাহ তার কোনো খবর নাই, আপনি যদি বলেন আমার সংবিধানে তো বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, তখন যদি পুলিশ বলে আমি তো শৃঙ্খলায় রক্ষা করতে চাইছি, এটা তো আমার জাতীয় প্রয়োজনে ছিল, এই কারণে আমি দায় মুক্তি বিধান আমাকে দিছে সংবিধান 46 নাম্বার, তাহলে সরকারি কর্মকর্তাদের জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে শৃঙ্খলা রক্ষায় দণ্ডিত ব্যক্তিকে দায় মুক্তি বিধানের ক্ষমতা 46 নাম্বারের সংবিধান দিয়ে দিয়েছে। এখন আরেকটা ব্যাপার আছে এইটার, 47 নাম্বার, যেটা ধরেন এখানে অনেক মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন আপনার যদি হয়, বলে কেউ যে আমার মৌলিক অধিকার তো সংরক্ষণ করছে আমার সংবিধান, কিন্তু আপনি যদি গণহত্যাজনিত অপরাধে দণ্ডিত হন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হন, আন্তর্জাতিক আইনে বর্ণিত অন্যান্য অপরাধে দণ্ডিত হন, সেক্ষেত্রে যত কিছুই বলা হয়ে থাকুক না কেন, আপনার এই যে এতক্ষণ মৌলিক অধিকারের কথাগুলো বললাম, ওই মৌলিক অধিকারগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আপনি যদি এই অপরাধে দণ্ডিত হয়ে থাকেন। আপনি গণহত্যা করছেন, আপনি মানবতা বিরোধী অপরাধ করছেন, আপনি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনি ক্রিমিনাল, কোনোভাবেই আপনি মৌলিক অধিকারের দাবি দাওয়া রাখতে পারবেন না। তাহলে আমাদের মানবতা বিরোধী যে অপরাধের যে বিচার হচ্ছে, এটা 47-এর এই 3 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী আইনের কোনো আশ্রয়ে পাবে না। না, 46 নাম্বার গিয়ে এইটা মূলত সরকারি যারা কর্মকর্তা কর্মচারী এদের ক্ষেত্রে আপনার নির্বাচিত। হ্যাঁ, এটা আইনের আশ্রয় অনুযায়ী 47 নাম্বারে এটা কিছুই করতে পারবে না। ঠিক আছে।
এখন বিদেশিদের জন্য হচ্ছে 7টা মৌলিক অধিকার বিদ্যমান এখানের মধ্যে আমাদের সংবিধান অনুযায়ী: 31, 32, 33, 34, 35, 41, 44। এবং জরুরি অবস্থার সময়, আমাদের যখন জরুরি অবস্থা জারি করা হয়, ইমার্জেন্সি, গভর্নমেন্ট নাই, আমাদের 144 দ্বারা জারি করছে, এরকম টাইমে 6টা মৌলিক অধিকারের অনুচ্ছেদ স্থগিত থাকবে। কোন 6টা? 36 থেকে 40 এবং 42 নাম্বার। এই 6টা অনুচ্ছেদ স্থগিত থাকে আমাদের। আপনি বলতে পারবেন না 144 দ্বারা জারির সময় যে আমি আমার বাসুদের একটা মিছিল করতেছি, বাসুদের সমাবেশ করব, এটা হবে না, সম্ভব না। 42 নাম্বার বলেন, 42 নাম্বার কি ছিল? ঋতুই বলেন, 42 নাম্বার কি ছিল? কোন অনুচ্ছেদ ছিল? সম্পত্তি। তাহলে রাষ্ট্রের মধ্যে জরুরি অবস্থা চলতেছে, আপনি বলতেছেন যে আমি তো আমার ফুফুর লগে একটু গ্যাঞ্জাম লাগছে, আমি জমিটা বেচতে যাচ্ছি, আপনি বাইরে দিতে পারবেন? জরুরি অবস্থা হয়তো আমি বের হইতে পারবো না, সম্পত্তি বেচা দূরের কথা। হ্যাঁ, তখন এগুলো স্থগিত থাকবে। আপনি বলতে পারবেন না যে আমি একটু ফুটবল খেলতে যাই রাস্তার মাঝখানে, হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে একটু আমার সংগঠনের একটা মিছিল করতে যাচ্ছি, সম্ভব না। হ্যাঁ, তাহলে 36, 37, 38, 39, 40 এবং 42 নাম্বার, এগুলো সবগুলো স্থগিত থাকবে। 40 নাম্বার কোনটা বলেন? নিষাদি বলেন, 40 নাম্বার কি ছিল? হ্যাঁ, 47-এর 3 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী হবে। নিষাদ 40 নাম্বার কি ছিল? পেশা বা বৃত্তির স্বাধীনতা। জরুরি অবস্থা চলতেছে, অফিস থেকে চলবে? আরে ভাই, আপনি রেস্ট করেন, আজকে একটু রেস্ট নেন, দোকান বন্ধ। হ্যাঁ, তাহলে রেস্ট করতে বলছে আপনারে, যে আপনারা ছুটি দিচ্ছে। আমরা মাঝখানে দেখছি না, আমাদের যে জরুরি অবস্থা ছিল, সবাই ঘরে বসে ছিলাম, কেউ যাইতে পারে নাই চারিদিকে, এইটাই। তাহলে আমরা এখন হচ্ছে প্রশ্ন করব, উত্তর দিবেন। আমরা আইনের দৃষ্টিতে সমতা, যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, এটা কত নম্বরে দেখছিলাম? একদম সবার প্রথমে কিন্তু, এটা হচ্ছে 27 নম্বরে দেখছিলাম। আর আমাদের রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার কত নম্বরে ছিল? 28-এর 2-এ ছিল। গুড। আর সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা কোথায় ছিল? সরকারি নিয়োগ লাভে এটা ছিল 29 নম্বরে। তাহলে আমার 27 ছিল আইনে সমতা, সমতা। 28-এর 2 ছিল নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, অধিকার। আর 29 ছিল আমার সরকারি নিয়োগে সমান অধিকার, সরকারি নিয়োগে সুযোগের সমতা, সমতা। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলেন, আমার বাইরে থেকে আমি হচ্ছে প্রিয়াঙ্কা, বাইরে থেকে সে হচ্ছে একটা রেমন ম্যাক্সেসে পুরস্কার পাইলো, সে ফিলিপাইনে যাবে ওটা রিসিভ করার জন্য, কার অনুমতি লাগবে? এটা প্রেসিডেন্টের অনুমতি লাগবে। আমি কাউকে গ্রেফতার করলে পুলিশ কত ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে আনতে হবে? 24 ঘন্টার মধ্যে। সমাবেশের স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদ? সমাবেশের স্বাধীনতা 37 নম্বর অনুচ্ছেদ। তাহলে চশমা সংবাদ আমরা মনে রাখবো। পেশা বা বৃত্তির স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদ? 40 নম্বর অনুচ্ছেদ। ধর্মীয় স্বাধীনতা কত নম্বর? ধর্মীয় স্বাধীনতা 41 নম্বর। ধর্ম নিরপেক্ষতা কত নম্বর? 12 নম্বর। আমি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করব, এটা কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয়? তাহলে 102-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটা বলা হয়েছে 44 নম্বরে। আর আমাদের সরকারি কর্মচারীদের দায় মুক্তি দিছে কত নম্বর অনুযায়ী? তাহলে 46 নম্বর অনুযায়ী। সরকারি
কর্মচারীদের দায় মুক্তি। তবে এটা প্রমাণ করতে হবে যে আপনি শৃঙ্খলা রক্ষার্থে ছিলেন। তাহলে এতটুকু পর্যন্ত বোঝা গেছে? বুঝা গেছে? পারা যাবে? ক্লাসের পড়া তো ক্লাসে শেষ করেছি, কিন্তু প্রশ্ন ধরে 46 নাম্বারটা আরেকবার বুঝাই। আচ্ছা, এটা হচ্ছে কি যে ধরেন আমি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে আছি, ধরেন হচ্ছে আমি র্যাবের অফিসার, র্যাব 11-এর আমি অফিসার। এখন আমি হচ্ছে গিয়ে কোনো একটা অপরাধীকে আটক করলাম যে রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, থ্রেট, এবং আমি যদি তাকে গ্রেফতারের খবরটা জনসম্মুখে আনি, তাহলে এইটা একটু সিনারি ক্রিয়েট করতে পারে, একটু গ্যাঞ্জাম হইতে পারে এটা নিয়ে। এখন আমি করলাম কি, আমি হচ্ছে তাকে যে গ্রেফতার করলাম এটা আমি জনসম্মুখে আনলাম না, হ্যাঁ, এবং তাকে আমি গোপন ভাবেই আটকে রেখে তার থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন আমার যদি বলা হয় যে সংবিধানে তো বলা আছে 24 ঘন্টার মধ্যে তুমি তাকে হচ্ছে কেন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করো নাই। এখন আমি যদি লজিক প্লেস করতে পারি যে না, এই লোকটা তো হচ্ছে আমার রাষ্ট্রের জন্য থ্রেট, আমি তাকে হচ্ছে গিয়ে আপনার এই কারণে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে আনি নাই, আমরা একটু পরে তাকে কোর্টে চালান দিব, তাহলে এটাকে বলা হচ্ছে দায় মুক্তি বিধানের ক্ষমতা, ইন্ডেমনিটি। এটার মাধ্যমে র্যাবের ওই অফিসার নিজেকে ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, 7-এর কখ এটা টোটালি বাদ, এটা দেখার দরকার নাই। 7 নাম্বারটা আমরা জাস্ট মনে রাখবো। আচ্ছা, তফসিল মানে হচ্ছে ব্যাখ্যা, তফসিলের সময় আমরা ডিটেইল আরো পড়াবো। দেখ, থ্যাংক ইউ, এটা হচ্ছে বুঝছেন, এটা ভালো। আচ্ছা, 47 হচ্ছে কি, আমার গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ, এই 3 অপরাধে যারা দোষী এদের ক্ষেত্রে মৌলিক অধিকার বলে কিছু নাই, আইনের আশ্রয় লাভের অধিকার তারা পাবে না, মানে তাকে হেফাজত করবে না সংবিধান। তাহলে সবাই এখন প্রশ্ন সলভ করবেন, দেখবেন যে আরো ইজি লাগবে। হ্যাঁ, আশা করি হচ্ছে পারা যাবে। কালকে হচ্ছে আমরা বাদ বাকিগুলো পড়বো, তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে।